আচ্ছা, প্রথমেই সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকে অনেকেই পড়ার ইচ্ছা নেই, আমার নিজেরও যে খুব ইচ্ছা সেটা নয়, কিন্তু আমরা ওই জন্য অল্প করেই পড়বো। আজকে ম্যাগনেটিক ফিল্ডের ইন্ট্রোডাকশন করব, বেসিক জিনিস। ওই জন্য আজকে ক্লাস মিস করলে হবে না, খুব লেংথি করব না, 1 ঘন্টার মধ্যেই মোটামুটি আজকে শেষ করব। তারপরে যত দিন যাবে তত ম্যাগনেটিক ফিল্ডের ডিটেলসে ঢুকবো এবং অনেক অনেক জিনিস শেখা যাবে। ম্যাগনেটিক ফিল্ড টপিকটা এমনই, যেটা হচ্ছে এটা একদিনে বোঝা যায় না। ইলেকট্রিক ফিল্ড যেমন একটা চার্জ আছে, চারপাশে তড়িৎ ক্ষেত্র আছে, খুব ইজিলি ব্যাখ্যাগুলো করা যায়। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের যে এক্সপ্লানেশন, সেটা যত দিন যাবে তত আমরা শিখব। তো যাই হোক, তো আমরা ম্যাগনেটিক ফিল্ড শুরু করছি আজকে। ধরা যাক কোনো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার কিছু একটা আছে, একটা তার এটাতে, তো কিছু আয় পরিমাণ প্রবাহ যাচ্ছে এটার মধ্যে দিয়ে। এখন যদি এর চারপাশে বিভিন্ন রকম কিছু থাকতে পারে, কারেন্ট আছে মানে চার্জ ছুটছে, তো চার্জের মুভমেন্টের জন্য আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র, ম্যাগনেটিক, বা আমরা পড়বো ম্যাগনেটিক ফিল্ড, এরকম থাকতে পারে। তো যাই হোক, আমি জানি না কিছু আছে, একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, তার পাশে আমি একটা চার্জকে একটা চার্জকে এই জায়গায় রেস্ট অবস্থায় রাখলাম, v=0। দেখা গেল যে এই চার্জের কোনো মুভমেন্ট নেই, এটা যেমন আছে ঠিক সেরকমই এই জায়গায় বসে আছে। একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের পাশে একটা চার্জকে রাখলাম, সে একই রকমভাবে বসে আছে। তার মানে বুঝতে পারছি যে এর ওপর বল সমান 0। যেহেতু এর ওপর বল 0, তাহলে আমি এটা কনক্লুশনে আসতে পারি যে এখানে কোনো তড়িৎ ক্ষেত্র নেই। কারণ যদি কোনো তড়িৎ ক্ষেত্র এই জায়গায় থাকতো, তাহলে F=QE হতো, এবং সেই QE বলের মান, তার যেহেতু আধান আছে, সুতরাং যদি কিছু একটা E থাকতো, তাহলে সেই E বলের প্রভাবে, মানে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, সে কিছু একটা বল এক্সপিরিয়েন্স করতো এবং সে সেই বলের দ্বারা মুভমেন্ট হতো। কিন্তু এখানে সেরকম কিছু হয়নি। একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, একটা চার্জকে বসিয়ে দিয়েছি রেস্ট অবস্থায়, এবং সে রেস্ট অবস্থাতেই আছে। তো এই জায়গা থেকে যেটা কনক্লুশন এলাম সেটা হচ্ছে E=0 এভরিহোয়ার। তাহলে এখানে চার্জ পার্টিকেলকে রেখেছি, এখানে রাখলেও সে কোনো বল পাবে না, এখানে রাখলেও কোনো বল পাবে না, এখানে রাখলেও কোনো বল পাবে না। যে জায়গাতে বসায় না কেন, তার উপর নিট বল সবসময়ের জন্য 0। তাহলে এই জায়গায় কোথাও তড়িৎ ক্ষেত্র নেই। এই কনক্লুশন আমরা আসতে পারি। তো যদি এই কনক্লুশন আসি, তাহলে আমাদের এই যে ওয়্যারটা দেখতে পাচ্ছি, এই ওয়্যারটা ইলেকট্রিক্যালি নিউট্রাল বলতে হবে আমাকে, এবং হয় অ্যাকচুয়ালি যে কারেন্ট যাচ্ছে, কিন্তু কারেন্ট যদি যায়ও, আমি যদি এটাকে একটু জুম করে দেখি, তাহলে ছোটো ছোটো ভলিউম এলিমেন্ট, এইটা একটা ভলিউম এলিমেন্ট, এইটা একটা ভলিউম এলিমেন্ট, ছোটো ছোটো ভলিউম এলিমেন্টগুলোকে যদি আমি ভাগ করে নিই, তাহলে এর মধ্যে ইকুয়াল পরিমাণে পজিটিভ ও ইকুয়াল পরিমাণে নেগেটিভ আছে, প্লাস মাইনাস এরকম। যদিও নেগেটিভ চার্জগুলো ছুটছে, প্লাসগুলো বসে আছে, কিন্তু একটা সার্টেন ভলিউম এলিমেন্টে যতগুলো প্লাস থাকে ততগুলো নেগেটিভ থাকে। সুতরাং এখানে যদি একটা চার্জকে বসাই, তাহলে একটা প্লাস চার্জ যদি ওকে ওই দিক বরাবর ঠেলে, তাহলে একটা মাইনাস চার্জ ওকে এই দিক বরাবর টানবে। সিমিলারলি প্রত্যেকটি জায়গাতেই তাই হচ্ছে, প্লাস ঠিলছে, মাইনাস টানছে। সুতরাং এই জায়গার নিট ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 0, কোনো তড়িৎ ক্ষেত্র নেই। তাহলে আমরা এই সিদ্ধান্তে আসলাম যে কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে কোনো তড়িৎ ক্ষেত্র নাই, এবং কোনো তড়িৎ ক্ষেত্র নেই, এবং এভরি ভলিউম এলিমেন্ট ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। এই ধারণাতে আমরা এলাম। কারণ কোনো তড়িৎ ক্ষেত্র কেন তৈরি হয়? কোথাও চার্জ থাকলে, একটা যদি চার্জ থাকে কিউ, তাহলে তার চারপাশে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র হয় Q/r²। তাহলে যদি কোথাও তড়িৎ ক্ষেত্র না থাকে, তাহলে তো এখানে বুঝতে পারছি যে চার্জ 0, তাহলে কিছু চার্জ ফ্লো হচ্ছে, তার মানে এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল বলতে পারি আমরা। ঠিক আছে, মানে কোনো লব্ধি আধান এই জায়গায় নেই। এইবার কি করা হলো, এবার এই চার্জটাকেই একটু ছুটিয়ে দেওয়া হলো। এটা কারেন্ট আছে, এই যে চার্জ, সেই চার্জটাকেই ভি ভেলোসিটি নিয়ে এই দিক বরাবর ছুটিয়ে দেওয়া হলো, মুভ করতে দেওয়া হলো। এইবার কি হচ্ছে, এবার একটা অদ্ভুত ফেনোমেনা দেখতে পাচ্ছি আমরা, যে চার্জ পার্টিকেল এই দিক বরাবর সরে আসছে। তার গতি যেটা, সেই গতিটা ডিফ্লেক্ট হচ্ছে, মানে তার এই দিক বরাবর, বোর্ডের তল বরাবর তাকে ছুটে দিয়েছিলাম, কিন্তু সে এইভাবে ডাইভার্ট হয়ে গেছে এই দিক বরাবর। এইবার আমি কি কনক্লুশনে আসবো? কারেন্ট ক্যারিং ওয়্যার একই আছে, আগেও যা ছিল তাই আছে, এই জায়গায় কোনো তড়িৎ ক্ষেত্র নেই, এখনও কোনো তড়িৎ ক্ষেত্র নেই, কারণ সোর্স আমি পাল্টাইনি। আগে যা সোর্স ছিল এখনও সেই সোর্সটাই আছে, আগেও কারেন্ট ক্যারিং ওয়্যার ছিল, এখনও কারেন্ট ক্যারিং ওয়্যার আছে। সুতরাং চারপাশে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, তো E=0, এখনও E=0।
তাহলে এই জায়গায় কেন চার্জ পার্টিকেলটা বেঁকে গেল? তাহলে যদি কোনো এই চার্জ পার্টিকেল এই দিক বরাবর বেঁকে যায়, তাহলে কেউ একে কোনো একটা বল দিয়ে টানছে, তার মানে এখানে কোনো একটা ফিল্ডের এক্সিস্টেন্স হয়েছে কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে, যেটা ইলেকট্রিক ফিল্ড নয়, অন্য একটা ফিল্ড, যে ফিল্ডটা চার্জ পার্টিকেলের ভেলোসিটি ডিফ্লেক্ট করে, মানে তাকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। তো সেই যে ফিল্ড, সেই ফিল্ডটাকে আমরা নাম দিলাম ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে আমরা বি দিয়ে ডিনোট করব। ঠিক আছে, কি বললাম, কেন বি দিলাম? কারণ আমরা এই জায়গায় তড়িৎ ক্ষেত্র নেই, ইট ইজ কনফার্মড, বাট চার্জ পার্টিকেল ভেলোসিটি নিয়ে যখন ছুটছে, রেস্ট নেই, কিন্তু আগে রেস্ট ছিল, যখনই ভেলোসিটি নিয়ে ছুটছে তখন সে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে একটু দিক বরাবর। তাহলে কে ওকে ডিফ্লেক্ট করলো, কে এই দিক বরাবর সরালো? নিশ্চয়ই নতুন কোনো ফোর্স। নতুন কোনো ফোর্সটাকে আমরা বলছি ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড কেন তৈরি হয় আমরা সেই ব্যাপারে ডিটেলসে আসবো একটু পরে। তো এখানে আরও কিছু কিছু ফেনোমেনা আমরা দেখতে পাবো, যে কী কী ফেনোমেনা। এই যে কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, এই কারেন্ট ক্যারিং ওয়্যারের মধ্যে দিয়ে যদি কোনো একটা লাইন আমরা চুজ করি, কোনো একটা পার্টিকুলার লাইন আমরা চুজ করি, তাহলে সেই পার্টিকুলার লাইনের যে লাইনটা হচ্ছে এই ছবিতে বোর্ডের ভিতরের দিকে একটা লাইন, সেই লাইন বরাবর যদি চার্জ পার্টিকেলকে আমরা ছুড়ে দিই, তাহলে তার কোনো রকম ডিফ্লেকশন হচ্ছে না। কী বললাম, বোঝা গেল? কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, কারেন্ট ক্যারিং ওয়্যারের রেসপেক্টে আমি একটা চার্জ পার্টিকেলকে ঠিক বোর্ডের ভিতর দিকে ছুড়ে দিলাম। মানে এটা যদি আমার কারেন্ট ক্যারিং ওয়্যার হয়, এই দিক বরাবর একটা চার্জ পার্টিকেলকে আমি ওই দিকে ছুড়ে দিলাম, তাহলে আমি দেখতে পাচ্ছি যে ওই দিক বরাবর যদি ছুড়ে দিই, তাহলে তার কোনো ডিফ্লেকশন হচ্ছে না একটা পার্টিকুলার লাইন বরাবর। তাহলে এক নম্বর দেখতে পাচ্ছি যে নো ডিফ্লেকশন ইন এ পার্টিকুলার লাইন। সেটা বোর্ডের ভিতর দিকেও হতে পারে বা বোর্ডের ওপর দিকেও হতে পারে। মানে আমি যদি এদিক বরাবর ছুড়ে দিই বা এই দিক বরাবর ছুড়ে দিই, আমরা দেখতে পাচ্ছি কোনো ডিফ্লেকশন নেই, প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে এটা। ঠিক আছে, আর কী কী জিনিস দেখতে পাবো, যে পার্টিকেলের স্পিড যদি বাড়ে, তাহলে আমরা দেখতে পাবো যে পার্টিকেলের যদি স্পিড বাড়ে, তাহলে দেখবো তার উপর ফোর্সও বেশি, তাহলে তার বেঁকে যাওয়ার টেন্ডেন্সি বেশি, এরকম দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমরা কি করলাম, এখানে যে দিক বরাবর তাকে ছুড়লে কোনো ডিফ্লেকশন হয় না, সেই দিকের সাথে পার্টিকেলকে যদি থিটা কোণে ছড়ানো হয়, থিটা কোণে মানে এইটা এই দিক বরাবর আছে, এটা কারেন্ট যাচ্ছে উপর দিক বরাবর, এই দিক বরাবর আমি ছুঁড়েছি, এই দিক বরাবর ছুঁড়লে কোনো ডিফ্লেকশন নেই। এখন এই দিকের সাথে কোনো একটা কোণে আমি পার্টিকেলকে ছুঁড়েছি, কোনো একটা কোণে, থিটা কোণে, তাহলে কি দেখতে পাচ্ছি, যে পার্টিকেলের ওপর একটা বল কাজ করছে, থিটা অ্যাঙ্গেলে ছুড়লাম আমি, কোন এই লাইনের সাথে থিটা অ্যাঙ্গেলে ছুড়লাম পার্টিকেলকে, তাহলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, তার ওপর বল কাজ করছে। ঠিক আছে, এবং এই যে বল যে ফোর্সটা কাজ করছে, সেই ফোর্সটা নির্ভর করবে কার ওপর? তো এখানে দেখতে পাচ্ছি যে তড়িৎ বল যেটা, সেটা F=QE। এখানেও সেই টাইপের একটা বল হয়, সেটা হচ্ছে চার্জ যদি বাড়ে তাহলে তড়িৎ বল বাড়ে। সুতরাং এখানেও চার্জ যদি বাড়ে, মানে হেভিয়ার চার্জকে নিয়ে এসে ছোটায়, তাহলে তার উপর বল বেশি হবে। আর দেখতে পাচ্ছি এই জায়গায় যে তড়িৎ ক্ষেত্র আছে, কিন্তু এখানে তো কোনো তড়িৎ ক্ষেত্র নেই, এই জায়গায় কোনো তড়িৎ ক্ষেত্র নেই। তাহলে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, তড়িৎ ক্ষেত্র যদি না থাকে, তাহলে কেন ছুটছে? নিশ্চয়ই কোনো বল, সেই বলটাকে বলছি ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এখানে একটা বি থাকার কথা, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকার কথা, কারণ এখানে ই আছে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এবং আরেকটা এক্সট্রা টার্ম এই জায়গায় থাকবে। কেন এক্সট্রা টার্ম থাকবে? কারণ আগের কেসটাতে চার্জ পার্টিকেলকে আমরা রেস্টে রেখেছিলাম, V=0, কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ডের অস্তিত্ব বা সে অবজার্ভ করবে বা অনুভব করবে তখনই যখন চার্জ পার্টিকেল ছুটছে। যখন রেস্ট ছিল তখন কিন্তু সেই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড ছিল, কারণ সোর্স একই, সোর্সটা আগেও যা ছিল এখনও তাই সোর্স আছে। কিন্তু চার্জ পার্টিকেল যখন রেস্ট ছিল তখন সে কোনো বল অনুভব করেনি, তার মানে ম্যাগনেটিক ফিল্ড যদি থেকেও থাকে তাহলেও সে কোনো বল পায়নি। কিন্তু যখনই চার্জ পার্টিকেল ছুটতে শুরু করেছে তখনই সেই বলটার অস্তিত্ব আছে। সুতরাং এই বলটা ভিএ বা তার ভেলোসিটির ওপর নির্ভর করা উচিত, F=QVB, এটা হওয়া উচিত। কী বললাম মনে পড়ছে? F=QB ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, আর F=QVB সিমেট্রি অনুযায়ী এখানেও চার্জ আছে, এখানেও চার্জ আছে, ওখানে ইলেকট্রিক ফিল্ড, এখানে ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু ওখানে কোনো ভেলোসিটি ছিল না, কারণ চার্জ পার্টিকেল রেস্ট অবস্থায় থাকলেও ইলেকট্রিক ফোর্স অনুভব করে, ছুটলেও ইলেকট্রিক ফিল্ড অনুভব করে। কিন্তু এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড যদি ছোটে, একমাত্র চার্জ পার্টিকেল যদি ছোটে, তবেই সে ম্যাগনেটিক ফিল্ড অনুভব করতে পারবে, আদারওয়াইজ পাবে না। তার মানে এই জায়গায় একটা বল সে অনুভব করছে, যে বলটার মান হচ্ছে F=QVB, কিন্তু দিস ইকুয়েশন ইজ নট সাফিসিয়েন্ট। এখানে আমরা কি বললাম, যে পার্টিকেল কোনো একটা পার্টিকুলার দিক বরাবর যখন ছুটছি তখন কোনো বল নেই,
তাহলে এফ ইকুয়াল টু 0 ইন সাম পার্টিকুলার ডিরেকশন, ইন সাম পার্টিকুলার ডিরেকশন। একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর যখন একটা চার্জ পার্টিকেলকে ছুড়ে দিচ্ছি তখন কোনো বল নেই। তাহলে এই ইকুয়েশনের মধ্যে সেই পার্টিকুলার ডিরেকশনটা কোথায়? কিছু নেই। এখানে কিউ আছে, তো পার্টিকুলার ডিরেকশন অনুযায়ী কিউ কী করে বলবো আমরা? ভি কি? ভি তো ভেলোসিটি ম্যাগনিটিউড বোঝাচ্ছে এই জায়গায়, কোনো ডিরেকশনের কথা এই জায়গায় তো বলছি না। ম্যাগনেটিক ফিল্ড ভি, সেটাও শুধুমাত্র তার ম্যাগনিটিউড বোঝাচ্ছে এই জায়গায়, কোনো ডিরেকশন বোঝাচ্ছে না। তাহলে ডিরেকশনটা কে এই ইকুয়েশনে আমাকে দেবে? তো সেটার জন্য যদি এই সমস্ত কন্ডিশনকে ফুলফিল করতে হয় তাহলে এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, এই রিলেশন ফলো করতে হবে। মানে যদি এটা ফর্মুলায় ভেঙে দিই আমরা, এফ ম্যাগনিটিউড ইকুয়াল টু কিউ ভিবি অ্যান্ড দেন সাইন থিটা, মানে শুধু কিউ ভিবি দিয়ে রাখলাম না, কিউ ভিবি সাইন থিটা যদি থাকে তাহলে সব কন্ডিশন মেনটেন হবে। কীরকম? থিটা যদি 0 হয়, থিটা যদি 0 হয় তাহলে সাইন 0 0, দ্যাট মিনস ফোর্স ইকুয়াল টু 0। তার মানে কী বললাম? সেই যে থিটাটা কী ছিল? থিটাটা ছিল সেই পার্টিকুলার ডিরেকশনের সাথে, এই যে এটা কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, এই পার্টিকুলার ডিরেকশনে ছুঁড়েছিলাম, কোনো ডিফ্লেকশন পাইনি আমরা। তো সেই পার্টিকুলার ডিরেকশনের সাথে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছিলাম, তাকে কোন অ্যাঙ্গেলে ছোড়া হবে সেটাকে বলছিলাম থিটা। তাহলে যদি থিটা 0 হয় তার মানে ওই ডিরেকশনেই ছোড়া হয়েছে, এইদিকে হোক বা এইদিকে হোক, তাহলে কোনো রকম ফোর্স অনুভব হয়নি। দেখতে পাচ্ছি ফর্মুলা অনুযায়ী, হ্যাঁ ঠিকই আছে, সাইন 0 0, সো ফোর্স ইজ ইকুয়াল টু 0। আর কি দেখতে পাচ্ছি? থিটা যদি 90 ডিগ্রি হয় π/2, তাহলে এফ ইকুয়াল টু কিউ ভিবি। তার মানে এইরকম, তার মানে এটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার হয়, যদি পার্টিকেলটাকে সেই পার্টিকুলার ডিরেকশনের সাথে 90 ডিগ্রিতে ছোড়া হয় এইভাবে, মানে যে ছবিটা প্রথমেই আমি এঁকেছিলাম এইভাবে, তাহলে তার ওপর বল ম্যাক্সিমাম, সেই বলের মান কত? কিউ ভিবি। সাইন থিটা মানে 1 বা সাইন 90 ডিগ্রি মানে 1। আর ইন জেনারেল যদি পার্টিকুলার থিটা 0 থেকে π/2 বা অন্য কোনো ডিরেকশন বরাবর আমরা ছুড়ি, তাহলে সেই বলটা ডিরেকশন কী হবে সেটা নির্ভর করবে ভি ক্রস বি এর ওপর। তার মানে এই জায়গার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কেমন, এখানে ম্যাগনেটিক ফিল্ড কেমন ডিরেকশন আছে, আর আমি তাকে কোন ভেলোসিটি বা কোন ডিরেকশন বরাবর ছুটেছি সেটার ওপর। তার মানে যদি আমরা বলি যে এইটা হচ্ছে কারেন্ট ক্যারিং ওয়্যার, এইটা সেই পার্টিকুলার ডিরেকশন, যে ডিরেকশনে ছুটলে সে কোনো বল অনুভব করে না, এখন সেই ডিরেকশনের সাথে আমি জাস্ট এই থিটা কোণে এইভাবে ছুড়ে দিয়েছি, তাহলে ওই দিক বরাবর হচ্ছে সেই ডিরেকশনটা, সেইটার সাথে থিটা ডিরেকশন হচ্ছে এইটা, দেন ভি ক্রস বি, সেই ডিরেকশনটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, যে দিক বরাবর মানে সেটা সেই বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, সেই ডিরেকশন বরাবর যদি আমরা ছুড়ি পার্টিকেলকে, তাহলে তার যে ডিরেকশন হবে, ফোর্সের ডিরেকশন, সেটা হচ্ছে ভি ক্রস বি। তার মানে কি? যদি কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর হয়, কোনো একটা জায়গায় ম্যাগনেটিক ফিল্ড যদি এই দিক বরাবর হয় বি, আর যদি পার্টিকেলকে আমি এই দিক বরাবর ছুড়ে দিই ভি, তাহলে তার ওপর যে বল সেটা হবে ভি ক্রস বি। তার মানে ভি ক্রস বি এর দিকে রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাবো, তাহলে ওপর দিকে রাইট হ্যান্ড স্ক্রু উঠে আসছে, তার মানে সে এই দিক বরাবর তার ভেলোসিটি ছিল এই দিক বরাবর, এখন তার ওপর যদি ওপর দিকে একটা বল কাজ করে, তাহলে তার ভেলোসিটি এই দিক বরাবর উঠে যাবে, এই দিক বরাবর। তাহলে এখানেও ঠিক সেরকম কেস হয়েছিল যে একটা চার্জ পার্টিকেল কারেন্ট ক্যারিং ওয়্যারের সামনে আমি তাকে এই দিক বরাবর ছুড়ে দিয়েছিলাম, সে তার গতিটা এই দিক বরাবর মেখে গিয়েছে, তার মানে কি? তার ভেলোসিটি ছিল এই দিক বরাবর, এখন তার ওপর বল ভি ক্রস বি। তার মানে এই রিজিয়ানে যা ম্যাগনেটিক ফিল্ড আছে, যেদিকে আছে, সাপোজ সেটা বোর্ডের ভিতর দিকে আছে, এদিক বরাবর বোর্ডের ভিতর দিকে ম্যাগনেটিক ফিল্ড সাপোজ আছে, তাহলে ভি ক্রস বি যদি আমরা করি, তাহলে দেখতে পাবো হ্যাঁ তার উপর বলটা এই দিক বরাবর। ক্রস প্রোডাক্ট আমরা শিখে ফেলেছি। এইদিকে ভি, বোর্ডের ভিতর দিকে ম্যাগনেটিক ফিল্ড বি, তাহলে ভি ক্রস বি ইজ ইকুয়াল টু ফোর্স। এই ফোর্স যদি তাকে টানে, তাহলে কী হবে? তার ভেলোসিটি সবসময় এইদিকে ডাইভার্ট হয়ে যাবে, এই দিক বরাবর তার ভেলোসিটি ডাইভার্ট হয়ে যাবে। তো এই ফেনোমেনা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই ফেনোমেনাটা দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে এরকম, সেই ডিটেলস আমরা আসবো, কিন্তু এই জিনিসগুলো দেখা যাচ্ছে। তো ম্যাগনেটিক ফোর্স সম্বন্ধে আমরা একটা এক্সপ্রেশন পেলাম, আমরা ডিটেলসে এক্সপ্রেশন সম্বন্ধে বলবো। তার আগে দেখি কোনো সমস্যা আছে কি না আপাতত, তারপর আমরা ডিটেলসে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে। বেশ, তো আমরা এবার দেখি যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কী হতে পারে, যে কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড কোন ডিরেকশনে হয়, তো কেমন হয়। তার আগে ম্যাগনেটিক ফিল্ডের সোর্স সম্বন্ধে একটু জেনে নিই আমরা, যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে কারা। সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, সোর্স অফ ইলেকট্রিক ফিল্ড কি? চার্জ।
কোথাও যদি চার্জ থাকে তাহলে তার চারপাশে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। আর যদি কোথাও ম্যাগনেটিক ফিল্ড থাকে তাহলে বুঝতে হবে যে চার্জ ছুটছে। যদি কোনো জায়গায় চার্জ ছোটে ভেলোসিটি নিয়ে, তাহলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। এখন যদি কেউ প্রশ্ন করে যে চার্জ ছুটলেই কেন ম্যাগনেটিক ফিল্ড থাকবে, বেসিক কোশ্চেন এটা, ম্যাক্সিমাম স্টুডেন্টই জিজ্ঞেস করে চার্জ ছুটলে কেন ম্যাগনেটিক ফিল্ড থাকে। তো তাকে এই প্রশ্নটা যদি করি যে চার্জ থাকলে কেন ইলেকট্রিক ফিল্ড থাকবে, সে কি অ্যান্সার দেবে? কোথাও যদি একটা চার্জ বসিয়ে রাখি তার চারপাশে আমরা জানি আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ড থাকে। কেন থাকে? দিস ইজ দ্য প্রপার্টি অফ চার্জ। প্রপার্টি অফ চার্জ। কোনো একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র আছে, তার মানে কোথাও একটা চার্জ আছে। তো চার্জ থাকলে চারপাশে তড়িৎ ক্ষেত্র হয়, কিন্তু কেন চার্জ থাকলে চারপাশে তড়িৎ ক্ষেত্র হয় এই প্রশ্নের অ্যান্সার কেউ জানে না। দিস ইজ দ্য প্রপার্টি অফ চার্জ, ফান্ডামেন্টাল প্রপার্টি অফ চার্জ। আবার যদি বলা হয় যে একটা মাস আছে, তাহলে তার চারপাশে কী থাকে? গ্র্যাভিটি থাকে, তাই না? মাস থাকলেই কেন গ্র্যাভিটি থাকবে? তো নিউটনিয়ান মেকানিক্স শুনেছি তার ব্যাখ্যা করা যায় না, কিন্তু আইনস্টাইন থিওরি দিয়ে আমরা পরে জেনারেল ফিজিক্স রিলেটিভিটিতে পরে দেখব যে স্পেস টাইম কার্ভের দিয়ে ব্যাখ্যা করা আছে। কিন্তু মাস কেন মাসকে অ্যাট্রাক্ট করে এই প্রশ্নের অ্যান্সার জানা নেই। যাই হোক, তো যখন একটা চার্জ ছুটবে তখনও তার চারপাশে ইলেকট্রিক ফিল্ড নয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রিক ফিল্ডও থাকতে পারে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যদি কিছু চার্জ ছোটে। এবং দিস ইজ অলসো দ্য প্রপার্টি অফ চার্জ। দিস ইজ অলসো দ্য প্রপার্টি অফ মুভিং চার্জ। একটা চার্জ পার্টিকেল যখন ছোটে তখন তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড হয়। দিস ইজ দ্য প্রপার্টি অফ দিস চার্জ। এখন এই ফেনোমেনাটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে খুব সুন্দর ব্যাখ্যা করা যায়, সেটা আমরা আসবো পরে, কিছুটা অন্তত বলে দেবো আমি ডিটেলসে। বেশ, তো আমরা যেটা বলছিলাম যে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সোর্সকে মুভিং চার্জ। তাহলে যদি বলে ম্যাগনেটের ভেতরে তো কোনো চার্জ, ওখানে তো কোনো কারেন্ট নেই, মুভিং চার্জ মানে কি? কারেন্ট। চার্জ ছুটছে, ম্যাগনেটিক ফিল্ডের উৎস কী বললাম? মুভিং চার্জ বা ছুটন্ত কণা, ছুটন্ত আহিত কণা, তার মানে কারেন্ট। সেই জায়গায় তো কারেন্ট ছুটছে মানে ইলেকট্রন ছুটছে, তাহলে ইলেকট্রন ছুটছে মানে কারেন্ট তৈরি করছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড পাবো। তাহলে ম্যাগনেট যেগুলো হয় তার ভেতরে তো কোনো কারেন্ট থাকে না, তাহলে সেখানে কেন ম্যাগনেটিক ফিল্ড হয়? আর একটা ম্যাগনেটকে যখন নিয়ে আসি আমরা, তখন দেখি তারা পরস্পরকে অ্যাট্রাক্ট করছে বা রিপেল করছে, তাহলে সেই জায়গায় তো কোনো কারেন্ট থাকে না, তাতেও সেই জায়গায় কেন ম্যাগনেটিক ফিল্ড হয়? তো তার অ্যান্সার এই জায়গায়, কেন এই জায়গায় ছোটো ছোটো টিনি লুপ থাকে, বা সেই জায়গায় ছোটো ছোটো যে ইলেকট্রনগুলো, যে অ্যাটম থাকে, সেই অ্যাটমে ইলেকট্রনগুলো নির্দিষ্ট দিক বরাবর ঘোরে। তো সেখানেও ইলেকট্রন ঘোরা মানে একটা কারেন্ট। এবং আমি একটা আগের চ্যাপ্টারে প্রবলেম করেছিলাম যে একটা ইলেকট্রন ঘুরছে তাহলে কী পরিমাণ কারেন্ট তৈরি হয়। আমরা জানি এটা কিউ/টি, আগের চ্যাপ্টারে পড়েছি। তার ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে তার টাইম পিরিয়ড যেটা সেটা হচ্ছে 2πr বাই তার ভেলোসিটি, এটা। তো এই জায়গায় বসিয়ে দিই আমরা E/2πr বাই ভেলোসিটি। তো EV/2πr এই পরিমাণে কারেন্ট তৈরি করে একটা ইলেকট্রন যখন টিনি লুপে ঘোরে, তার একটা সামহাও রেডিয়াস আছে কিছু। তো এখানে কারেন্ট নেই, কিন্তু ইলেকট্রনগুলো ঘুরছে এই দিক বরাবর। তো সেই ইলেকট্রনের ঘূর্ণনের জন্য সেখানেও চার্জ মুভ করছে, একই দিক বরাবর ঘুরছে, তো তার জন্য তুমি কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ড পাবে। কারেন্ট পাবে মানে ম্যাগনেটিক ফিল্ড পাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের সোর্স হচ্ছে চার্জ, সেটা রেস্ট চার্জ হতে পারে বা মুভিং চার্জ হতে পারে। চার্জ সেটা হতে পারে রেস্ট বা মুভিং। আর ম্যাগনেটিক ফিল্ডের কিন্তু কোনো রেস্ট চার্জ থাকলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না, চার্জকে মুভ করতে হবে, মুভ করতে হবে। ইলেকট্রিক ফিল্ড অনুভব করে কে? আর একটা চার্জ কিউ ড্যাশ, সেটা যদি রেস্টে থাকে বা মুভ করে, তাহলে সে অনুভব করতে পারবে। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড অনুভব করে কে? একটা চার্জ কিউ ড্যাশ, কিন্তু সেটাকে মুভ করতে হবে, রেস্ট থাকলে হবে না। ঠিক আছে, বেশ। এবার আমরা দেখি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কী হতে পারে। বা প্রচুর কনফিউশন থাকবে, আমি জানি, এটা অনলাইনে পড়ানোর ক্লাস নয়, কিন্তু উপায় নেই, আমাদের সামনাসামনি থাকলে এটা অনেক ডিটেলসে বোঝানো যায়। বেশ, তো প্রথম কথা হচ্ছে যে যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আমার এরকম থাকে, একটা চার্জ পার্টিকেলকে এইরকমভাবে আছে, আমি চার্জ পার্টিকেলকে এই দিক বরাবর ছুড়ে দিলাম, আমরা দেখতে পাচ্ছি তার ভেলোসিটি এই দিক বরাবর ঘুরে যাচ্ছে, মানে তার গতিটা এই দিক বরাবর ডাইভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমি কি বলবো? আমি বলবো আমরা বলছি যে সেই জায়গায় কিছু একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য তার উপর একটা ফোর্স হয়েছে, সেই ফোর্সের মান হচ্ছে Q/V। এরকম যদি হয় তাহলে অল কন্ডিশন ফুলফিল হবে। এবং V/V মানে ভি হচ্ছে এই দিক বরাবর, বি হচ্ছে সাপোজ ম্যাগনেটিক এই ভিতর দিকে, তাহলে V/V করছি, তখন এই দিক বরাবর ফোর্স হচ্ছে, এবং সেই ফোর্স তার গতিটাকে বেঁকিয়ে দিচ্ছে। একজন যদি এই দিক বরাবর যায়, তাকে যদি কেউ ওই দিকে টানে, তাহলে তার গতিটা ডাইভার্ট হয়ে যাবে। তো এটা এরকম হচ্ছে। এখন কারেন্টটা এই দিকে, যদি আমি কারেন্টটাকে নিচের দিকে করে দিতাম, তাহলে কী হতো? তাহলে চার্জ পার্টিকেল যদি এই দিক বরাবর হয়, তাহলে তার গতি উল্টো দিকে ডাইভার্ট করে যাবে, মানে এই দিক বরাবর তার ছড়ে যাবে। কারণ একটা কারেন্ট যদি এই দিক বরাবর থাকে, তার চারপাশে যেমন ম্যাগনেটিক ফিল্ড হবে, কারেন্টের ডিরেকশন যদি রিভার্স করে দিই, মানে +I থেকে -I করে দিই, তাহলে চার্জ পার্টিকেল এই জায়গার ম্যাগনেটিক ফিল্ড উল্টো হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তাহলে কী হচ্ছে? ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তার মানে চার্জ পার্টিকেল যদি এই দিকে বেঁকে যাওয়ার কথা, তাহলে এই ক্ষেত্রে চার্জ পার্টিকেল ওই দিকে বেঁকে যাওয়ার কথা, এবং হয়ও তাই।
তুমি যদি বিভিন্ন দিক বরাবর চার্জ পার্টিকেলকে ছোটাও, কখনো এইদিকে ছোটালাম, কখনো এইদিকে ছোটালাম, আমরা দেখতে পাবো তার গতি কখনো এইদিকে যাচ্ছে, কখনো এইদিকে, কখনো এইদিকে, কখনো এইদিকে, ডিপেন্ডস আপন দ্য ডিরেকশন অফ কারেন্ট। কারেন্টের ডিরেকশন যেদিক বরাবর, এখানে চার্জ পার্টিকেলের ভেলোসিটি ঠিক বিভিন্ন দিক বরাবর ডাইভার্ট হয়ে যাচ্ছে। তো এবার একটা স্পেসিফিক ডিরেকশন আমরা চার্জ পার্টিকেলকে যদি দিই, এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ড তার যে সোর্স, সেটা হচ্ছে কারেন্ট বা মুভিং চার্জ। কারেন্ট আনতে হবে বা মুভিং চার্জ থাকবে, তাহলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এখন যদি এটা বইয়ে লেখা আছে যে যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থাকে, তাহলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড হয় এরকম। মানে এই যে বুড়ো আঙুলটা যদি ওপর দিকে হয়, তাহলে 4টে আঙুল যেদিক বরাবর ঢুকছে এই যেরকম এরকমভাবে সার্কেল, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। এছাড়া আর কোনো স্পেসিফিক ডিরেকশন আমি পাবো না। কেন পাবো না আমি বলে দিচ্ছি একটু পরে। বেশ, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সোর্স কী বললাম? কারেন্ট। তা কারেন্টের একটা জায়গায় কারেন্ট আছে, তার মানে কারেন্ট কোনো নির্দিষ্ট বিন্দুতে আছে এটা তো আমি বলতে পারবো না, সব জায়গাতে কারেন্ট আছে। ম্যাগনেটিক ফিল্ডের কোনো ইন্ডিভিজুয়াল সোর্স হয় না, ঠিক আছে? মানে একটা বিচ্ছিন্ন চুম্বক মেরু, মানে যেমন একটা চার্জ বসিয়ে দিলাম, তাহলে তার চারপাশে তড়িৎ ক্ষেত্র হলো। সেরকম আমি কিছু একটা ম্যাগনেটের নর্থ পোল নিয়ে এলাম, চুম্বকের দুটো মেরু থাকে, একটা সাউথ একটা নর্থ, এরকম। তো কোথাও একটা নর্থ বসিয়ে দিলাম, তো চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেল, এরকম হবে না। কোথাও যদি নর্থ থাকে, তাহলে তার উল্টো পাশে সাউথ থাকতেই হবে। তার মানে বিচ্ছিন্ন মেরু, বিচ্ছিন্ন নর্থ বা বিচ্ছিন্ন সাউথ, এরকম কিন্তু চুম্বক ক্ষেত্রে হয় না। তো যদি কোথাও কারেন্ট ক্যারিং ওয়্যার এরকম থাকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কী হতে পারে? তাহলে সাপোজ আমাকে কেউ বললো এরকম, যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কারেন্ট যদি এদিক বরাবর হয়, তাহলে এরকম রেডিয়ালি এরকম ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এরকম সে বলতে পারে, ঠিক আছে? তো আমরা ইলেকট্রিক ফিল্ডে একটা জিনিস পড়েছিলাম যে একটা চার্জ যখন থাকে তার এটা যদি প্লাস চার্জ হয়, তাহলে তার চারপাশে ইলেকট্রিক ফিল্ডগুলো এই দিক বরাবর হয়, বাইরের দিকে বেরিয়ে যায়, তাই না? এই জায়গা থেকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে যে তাকে যদি রোটেট করানো হয়, আর রোটেট করানোর পরে সে যদি একই রকম দেখতে হয়, তাহলে ফিল্ড লাইনও একই রকম দেখতে হবে। তাহলে আমি যদি এই চার্জটাকে রোটেট করে দিই, মানে চার্জটাকে জাস্ট ঘুরিয়ে দিলাম এক পাক, তাহলে তো সে একই রকম দেখতে থাকবে, কারণ এটার বিন্দু আধানকে যদি এক পাক ঘুরিয়ে দিই, তাহলে সে বিন্দুই থাকবে। তাহলে চারপাশে, তাহলে কী বললাম, এ একই রকম দেখতে আছে, সেম দেখতে আছে, তাহলে তার চারপাশে ইলেকট্রিক ফিল্ডও একই থাকার কথা, এরকমই থাকার কথা। এবং এটা আফটার রোটেশন, এক পাক ঘুরিয়ে দিলাম, তাহলে চার্জ মানে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে সে যদি একই রকম লাগে দেখতে থাকে, তাহলে চারপাশে ইলেকট্রিক ফিল্ডটাও একই রকম দেখতে হবে। সিমিলারলি এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, তুমি যদি কারেন্ট ক্যারিং ওয়্যারটাকে ঘুরিয়ে দাও এক পাক, মানে এইটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, তাতে এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে সাপোজ, ঠিক আছে? এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে, এখানে আমি কি করলাম, আমি এটাকে এক পাক ঘুরিয়ে দিলাম এরকম করে, তাহলে কি অন্যরকম দেখতে হলো? একই দেখতে হলো। এখনও এইদিকে কারেন্ট যাচ্ছে ওপর দিকে, তাহলে এমন ডিরেকশন হবে যাতে করে ইফেক্ট কজ যদি একই রকম দেখতে হয়, তাহলে ফিল্ড লাইনও একই রকম থাকতে হবে। এটা যদি এরকম করে ঘুরিয়ে দিই, তাহলে চারপাশে যে ফিল্ড, যে ম্যাগনেটিক ফিল্ড, সেটাও একই রকম দেখতে, কারণ কারেন্ট ক্যারিং ওয়্যারটার কিছু পরিবর্তন হয়নি, এটা আগেও যেমন দেখতে ছিল এখনও সেরকম দেখতে আছে, ঠিক কি না? তাহলে আমি যদি এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমি এরকম দিই, যে আমি বললাম যে এখানে ম্যাগনেটিক কারেন্টের ডিরেকশন এইদিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এখানে এরকম একটা আরবিটারি কিছু একটা ডিরেকশন, এরকম ম্যাগনেটিক ফিল্ড এরকম ব্যাখ্যাটা কিছু একটা, তাহলে কি, তাহলে এই জায়গাটা বা এটা আমি বললাম যে এটা এরকম, এই জায়গাটা এরকম ম্যাগনেটিক ফিল্ড আমি যদি বলি, তাহলে কি, তাহলে এই জায়গাটা যেমন, এই জায়গাটা কিন্তু সেরকম নয়, এই জায়গাটা সেরকম নয়, সব জায়গা আলাদা। তাহলে আমি যদি এই তারটাকে এই দিক বরাবর ঘুরিয়ে দিই, তাহলে এটা একই রকম দেখতে থাকছে। তাহলে এটা রোটেশনের আগেই বলো, রোটেশনের পরেই বলো, ফিল্ড লাইন্স একই রকম যদি দেখতে থাকে, মানে কারেন্ট যদি একই রকম দেখতে থাকে, তাহলে ফিল্ড লাইনও একই থাকার কথা। তাহলে এটা যদি এটা ইনিশিয়াল কেস হয়, মানে ফার্স্ট কেস হয়, এটা আমার সাপোজ এইটা আমার কারেন্ট ক্যারিং ওয়্যার,
এবং এই কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে ম্যাগনেটিক ফিল্ড আছে। সাপোজ সেটা এখানে এরকম ম্যাগনেটিক ফিল্ড, এখানে এরকম ম্যাগনেটিক ফিল্ড, উল্টো পাল্টা, এখানে এরকম ম্যাগনেটিক ফিল্ড, এখানে এরকম ম্যাগনেটিক ফিল্ড আছে, এরকম কারেন্ট যাচ্ছে, এই দিক বরাবর কারেন্ট যাচ্ছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এরকম। তার মানে কি, তার মানে এই জায়গাটা থেকে ম্যাগনেটিক ফিল্ড এরকম, এই জায়গাটা থেকে ম্যাগনেটিক ফিল্ড এরকম, এই জায়গাটা থেকে ম্যাগনেটিক ফিল্ড এরকম, সব আছে বিভিন্ন জায়গায় এরকম, এই জায়গাটা থেকে ম্যাগনেটিক ফিল্ড এরকম। এবার কী করছি, এবার আমি এটাকে জাস্ট রোটেট করে দিলাম, তাহলে কী হলো, এই জায়গাটা চলে এলো এই পাশে, তার মানে এই পাশটা ওই রকম দেখতে হবে বা কিছু অন্যরকম কিছু একটা, মানে এখানে যা ছিল সেটা এখানে এরকম হবে, এখানে যা ছিল সেটা ওইখানে ওই রকম কিছু একটা ডিরেকশন হয়ে যাবে। কিন্তু সেটা কেমন করে হবে, আমি যখন এটাকে রোটেট করেছি সেটা তো একই রকম দেখতে, এটাকে যতবার আমি রোটেট করাবো ততবার সেটা একই রকম দেখতে হচ্ছে, তাহলে কেন এই জায়গাটা পাল্টে যাবে, অল্টারনেট কেন হবে, এই জায়গার বিশেষত্ব কী? এই জায়গাতে কোনো বিশেষত্ব নেই। আমি তো বলতে পারি না যে এই একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, এখানে এই জায়গায় এটা কারেন্ট ক্যারিং ওয়্যার, তাহলে এই জায়গায় চার্জের কন্ডিশন কিছু আলাদা, এই জায়গায় চার্জের কন্ডিশন কিছু আলাদা, এখানে বেশি চার্জ, এখানে কম চার্জ, এখানে কিছু নেই চার্জ, এখানে আবার কিছু প্লাস, এখানে এরকম তো বলতে পারি না। একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, সব জায়গায় চার্জ আছে, সব জায়গায় ইলেকট্রন মুভ করছে, তাহলে এর সব চারপাশটা একই রকম দেখতে, এই যে এটা যদি কারেন্ট ক্যারিং ওয়্যার হয়, এই চারপাশটা তার একই রকম দেখতে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি আমি বলি এই দিক বরাবর আছে, এই দিক বরাবর আছে, এরকম যদি ম্যাগনেটিক ফিল্ড বলি আমি, সামনের দিকে আছে এরকম, তাহলে রোটেট করানোর পরেও একই রকম থাকতে হবে, এইরকমই থাকতে হবে, ঠিক আছে? রোটেট করানোর পরেই একই রকম থাকতে হবে, সেম থাকতে হবে, কারণ আমি যখন এইটাকে রোটেট করাচ্ছি সে একই রকম দেখতে থাকছে, তাহলে ফিল্ড লাইন্স কেন পরিবর্তন হবে, ফিল্ড লাইন সেম থাকার কথা। তাহলে এইভাবে আমরা যদি ম্যাগনেটিক ফিল্ডের কোনো একটা ডিরেকশানকে আমরা মেনশন করি, কোনো একটা, সাপোজ এইটা আমার কারেন্ট ক্যারিং ওয়্যার, আমি যদি বলি যে চারপাশে এই তলে ম্যাগনেটিক ফিল্ড এইরকম রেডিয়ালি আউটওয়ার্ড, ইলেকট্রিক ফিল্ডের মতো রেডিয়ালি আউটওয়ার্ড, এটা আই কারেন্ট ওপর দিকে যাচ্ছে। এবার আমি কি করলাম, এবার জাস্ট আমি যদি কারেন্টের ডিরেকশনটা প্লাস আই থেকে মাইনাস আই করি, মানে উল্টো দিকে করে দিই, তাহলে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো ভেতর দিকে হওয়া উচিত, তার মানে এরকম হওয়া উচিত। এটা যদি প্লেন হয় তাহলে কারেন্ট যদি নিচের দিকে পাঠাই আমি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডগুলো বেরিয়ে যাবে না, সবাই ভিতর দিকে এরকম করে ঢোকার কথা, এরকম হওয়ার কথা। কারণ প্লাস আই দিলে কারেন্ট যা ম্যাগনেটিক ফিল্ড যা হওয়ার কথা, মাইনাস আই দিলে তার উল্টো হওয়ার কথা, সুতরাং ম্যাগনেটিক ফিল্ড এরকম হওয়ার কথা। এইটা কিছু না, এটা জাস্ট তলটা বোঝানোর জন্য আমি দিয়েছি। এটা আমি বলছি এইটা ম্যাগনেটিক ফিল্ড, আমি জানি না তো ডিরেকশন কী ম্যাগনেটিক ফিল্ডের, এরকম কিছু একটা ডিরেকশন, ঠিক আছে? এরকম ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই জায়গা থেকে কারেন্ট যখন এই দিকে, তখন ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে, এটা বি। কারেন্ট যখন ইনওয়ার্ড মানে মাইনাস আই, প্লাস আইটাকে মাইনাস আই করে দিলাম, ম্যাগনেটিক ফিল্ড ভিতরের দিকে ঢুকে গেল, এমন কেস। যদি এমন কেস হয় তাহলে আমরা দেখি যে এটা আমাদের রুল খাটছে কিনা, ঠিক আছে? আমাদের রুল খাটছে কিনা। আমি কি করলাম, এই কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, এই কারেন্ট ক্যারিং ওয়্যার থেকে সাপোজ এই যে এটা একটা কিছু একটা লাগানো আছে, এটা দিয়ে ম্যাগনেটিক ফিল্ড সাপোজ বাইরের দিকে বেরোচ্ছে, সাপোজ ম্যাগনেটিক ফিল্ড এই দিক বরাবর, এইটার বাইরের দিকে তীর চিহ্ন দিলাম এরকম, ঠিক আছে? বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড। এবার আমি কী করছি, আমি জাস্ট আইটাকে মাইনাস আই করে দেবো, মানে কারেন্ট যাচ্ছে ওপর দিকে, আমি সেটাকে মাইনাস আই করে দেবো, তাহলে এইটা ম্যাগনেটিক ফিল্ড কী ডিরেকশন হবে, উল্টো দিকে হবে। প্লাস আইয়ের জন্য যা হবে মাইনাস আইয়ের জন্য তো উল্টো হওয়ার কথা। আমি কী করছি, কারেন্টের ডিরেকশনটা মাইনাস করছি না, আমি কী করছি, এইটাকে জাস্ট ঘুরিয়ে দিচ্ছি, এটাকে জাস্ট রোটেট করাচ্ছি এরকম করে, এই 180 ডিগ্রি আমি রোটেট করালাম। আমি কি কিছু চেঞ্জ করলাম? কোনো কারেন্টের ডিরেকশন আমি কি কিছু চেঞ্জ করেছি? আমি শুধুমাত্র, এইটা ছিল ম্যাগনেটিক ফিল্ডের দিক, কারেন্ট ছিল ওপর দিক বরাবর, ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে, আমি কিছুই চেঞ্জ করিনি, কারেন্টের ব্যাটারি পোলারিটি চেঞ্জ করিনি, কিচ্ছু চেঞ্জ করিনি। আমি এটাকে তারটাকে ঘুরিয়ে দিয়ে 180 ডিগ্রি করে দিলাম এই দিক বরাবর। দেখো এখনও ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে এই ছবিতে, কিন্তু এখানে সেই নিয়ম খাটছে না, ম্যাগনেটিক ফিল্ড এখানে ভিতর দিকে হতে হবে, কারণ কারেন্ট মাইনাস আই হয়ে গেছে, এখন কারেন্ট নিচের দিকে হয়ে গেছে এই ছবিতে, এই যে কারেন্ট এখন নিচের দিকে। কিন্তু আমি দেখছি যে কারেন্ট যখন ওপর দিকে ছিল তখন ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে ছিল, তাহলে আমি যদি কারেন্টটাকে প্লাস আই থেকে মাইনাস আই করে দিই, মানে এই কেস করে দিই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ভিতর দিকে হওয়ার কথা, কিন্তু আমি এটাকে বাইরের দিকে আছে, আমি জাস্ট এটাকে রোটেট করাচ্ছি, আমি কারেন্টের ডিরেকশন চেঞ্জ করিনি, আমি তারটাকে ঘোরাচ্ছি, তাতে কি এক্স্যাক্টলি সেম দেখতে লাগছে, কিন্তু অটোমেটিক কারেন্ট আমার নিচের দিকে হয়ে গিয়েছে। কিন্তু এই ছবিতে দেখতে পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড স্টিল বাইরের দিকে, এখনও ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে এখানে। তাহলে আমি কারেন্টের ডিরেকশন চেঞ্জ করলাম, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন পাল্টানো না। এই ছবিতে কারেন্ট নিচের দিকে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড এখনও বাইরের দিকে আছে।
তাহলে আমি যদি কিছুই চেঞ্জ না করি তাহলে কেন ম্যাগনেটিক ফিল্ডটা ভেতর দিক থেকে বাইরের দিকে মানে একই রকম থাকবে? এই যে এই ছবিটা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি প্লাস আই থেকে মাইনাস আই হওয়ার জন্য, প্লাস আই থেকে মাইনাস আই যখন আমি করি তখন ম্যাগনেটিক ফিল্ড ভিতর দিকে হয়ে যাওয়ার কথা, কারণ একটা চার্জ পার্টিকেল যখন কারেন্ট ক্যারিং ওয়্যারের চারপাশে এইদিক বরাবর ছোটে তখন সে এইদিকে রিফ্লেক্ট হয়। যদি আমরা কারেন্টে এইদিকে পাঠাই তখন দেখবো সে ওইদিকে রিফ্লেক্ট হচ্ছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন পাল্টে গেছে। কারেন্ট আয়ের জন্য যা ম্যাগনেটিক ফিল্ড, মাইনাস আয়ের জন্য উল্টো ম্যাগনেটিক ফিল্ড, সেটা হওয়ার কথা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে প্লাস আই থেকে আমি এটাকে ঘুরিয়ে দিয়েছি, সুতরাং আমি বলতেই পারি যে না, আমি তো কারেন্টের ডিরেকশন চেঞ্জ করিনি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এখানেও আউটওয়ার্ড ছিল, এখানেও আউটওয়ার্ড হবে, এবং তাই আছে। কিন্তু এখানেও বাইরের দিকে, এখানেও বাইরের দিকে, বাট কারেন্ট আই থেকে মাইনাস আই হয়ে গেছে, তাহলে নিয়ম খাটবে না। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের এই যে ডিরেকশনটা রেডিয়ালি আউটওয়ার্ড, কোনো একটা ওয়্যার থেকে রেডিয়ালি আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড, দিস ইজ রুলড আউট, এটা নেওয়া যাবে না। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এরকম হতে পারে না, ঠিক আছে। আর একটা জিনিস কি রুল আউট, যদি এরকম কেস হয় যে যদি কোনো একটা তারের বিন্দু থেকে, যদি এই প্লেনে যদি আমি বলি যে ম্যাগনেটিক ফিল্ড, এটা কারেন্ট ক্যারিং ওয়্যার, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এখানে এইরকম, ঠিক তার নিচের প্লেনটা থেকে এখানেও ম্যাগনেটিক ফিল্ড এরকম 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 করে যদি আমি বলি, তাহলে কি ম্যাগনেটিক ফিল্ড কোনো একটা পার্টিকুলার বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, কোনো একটা পার্টিকুলার বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে। এখন কোনো একটা পার্টিকুলার বিন্দুকে আমি বলতে পারি এটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, এটা কিছু একটা কারেন্ট আছে, তো এটা কিছু বেরিয়ে যাচ্ছে, আমি বললাম সেটা নর্থ। যে জায়গা থেকে ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে যাচ্ছে আমি বললাম সেটাকে নর্থ। এখন আইটাকে যদি মাইনাস আই করে দিই, মানে কারেন্টটাকে যদি উল্টো করে দিই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড সব ভেতর দিকে ঢুকবে, মানে ম্যাগনেটিক ফিল্ড সব ভেতর দিকে ঢুকবে, তাহলে আমি ওইটাকে বলছি সাউথ, ওইটাকে বলছি সাউথ। তাহলে একই তারের মধ্যে একই বিন্দুতে নর্থ আর সাউথ কী করে হতে পারে? আমার কাছে একটা তার আছে, তাতে কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর, তাতে ম্যাগনেটিক ফিল্ড সব বাইরের দিকে, কারেন্টটাকে উল্টো করে দিচ্ছি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড সব ভিতর দিকে। এটা কী করে হতে পারে? কারেন্টের ডিরেকশনের ওপর কী নির্ভর করবে? এর ভেতরে সোর্স তো কিছু পাল্টাচ্ছে না। কারেন্ট এইদিকে গেলে ওর ভেতরে যার সোর্স কোয়ালিটি, কারেন্ট এইদিকে গেলেও তার ভিতরে সোর্স কোয়ালিটি, বাইরের পরিবেশটা পাল্টাতে পারে, কিন্তু এর ভিতরটা কী করে পাল্টাবে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আই থেকে যদি মাইনাস আই করি, তাহলে এই ছবিতে ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা নর্থ বলতে পারি আমি। আবার মাইনাস আই করে দিয়েছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এই ছবিতে ভিতর দিকে ঢুকছে, তাহলে ওইটাকে আমাকে বলতে হবে সাউথ। একই জায়গা থেকে বেরোচ্ছে, আবার একই জায়গা থেকে ওই বিন্দুতেই এসে ঢুকছে। তাহলে এই বিন্দুটাই, একটা বিন্দু থেকে যদি ম্যাগনেটিক ফিল্ড বেরোয়, তাহলে কী করে সেই বিন্দুতে আবার গিয়ে, মানে এই ছবিতেই আমি কী করে বলতে পারি যে ওই বিন্দুটাই প্রপার্টি, এই সেম বিন্দুর প্রপার্টি কখনো এরকম বাইরের দিকে যাচ্ছে, আবার কখনো দেখছি ভিতর দিকে যাচ্ছে? হতে পারে না, আমি ব্যাখ্যা দিতে পারবো না। তাহলে এই বিন্দুটার প্রপার্টি কী, বিন্দুটা কী রকম প্রপার্টি, সেটা ব্যাখ্যা দিতে পারবো না আমরা। তাহলে দিস ইজ অলসো রুলড আউট। আর একটা বিন্দু থেকে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে বেরিয়ে যাচ্ছে, সবাই বেরিয়ে যাচ্ছে, এই বিন্দু থেকে ম্যাগনেটিক ফিল্ড সবাই বেরিয়ে যাচ্ছে, এটাও আমরা আরেকটু 2-3টে লেকচার পড়ার পরে আমরা বুঝতে পারবো যে ম্যাগনেটিক ফিল্ডে যে ডাইভারজেন্স হোক বা ম্যাগনেটিক ফিল্ড এইভাবে বেরিয়ে যায় না। একটা বিন্দু থেকে ম্যাগনেটিক ফিল্ড সব বেরিয়ে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মতো, সেরকম হয় না, কারণ সেরকম হলে কী কী সমস্যা হবে সেটা আমরা পরে দেখব, ঠিক আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কী হতে পারে? এরকম হবে না, মানে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার থেকে ম্যাগনেটিক ফিল্ড চারিদিকে এইভাবে বেরিয়ে যেতে পারে না, এটা এইভাবে বেরিয়ে যেতে পারে না। কিন্তু আর কি হতে পারে? আর যদি আমি বলি যে ম্যাগনেটিক ফিল্ড এইরকম নয়, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড সাপোজ এরকম বৃত্তাকার, কিন্তু এরকম ব্যাকা, এরকম ম্যাগনেটিক ফিল্ড, মানে এইটা একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, ম্যাগনেটিক ফিল্ড এরকম ব্যাকা, এরকম কিছু একটা এরকম, তাহলে দিস ইজ নট অলসো পসিবল। কেন? কারণ যদি এইরকম হয়, তাহলে এইটার সামনে ম্যাগনেটিক ফিল্ড এখানে এরকম, এইটার সামনে এইরকম, মানে এর সামনের প্রপার্টিটা এরকম। আমি যদি এটাকে আবার ঘুরিয়ে দিই, তাহলে এই সেম প্রপার্টিটা এখানে হওয়ার কথা, কিন্তু কেন হবে? কারণ এইটা একই রকম দেখতে। যদি এটাকে রোটেট করাই, তাহলে এটা একই রকম দেখতে, তাহলে কি বিশেষ প্রপার্টি এর যে এটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এখানে ফিল্ড চেঞ্জ হয়ে যাবে? ফিল্ড চেঞ্জ হবে না, সিমেট্রিক হতে হবে। কারণ আমি একটু আগে বারবার বলেছি আমি যে কজ যদি একই রকম দেখতে হয় আফটার রোটেশন, তাহলে ইফেক্টও একই রকম দেখতে হবে। তাহলে কজ দেখতে একই রকম রোটেশনের পরে, তাহলে ইফেক্ট কেন পাল্টাবে? ইফেক্টে যদি এটা এরকম স্ট্রাকচার হয়, তাহলে তো খানিকক্ষণ পরে এই স্ট্রাকচারটা এখানে হওয়া উচিত, আমি রোটেট করে দেওয়ার পরে, সেটা পসিবল নয়। তাহলে ওয়ান অ্যান্ড অনলি পসিবল ওয়ে অফ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ, যদি কারেন্ট এই দিক বরাবর হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এরকম সার্কুলেটিং, সিমেট্রিক অ্যান্ড সার্কুলেটিং এই দিক বরাবর। তার মানে যদি এটা কারেন্ট ক্যারিং ওয়্যার হয়, এটা যদি একটা কারেন্ট যায় এই দিক বরাবর, ম্যাগনেটিক ফিল্ড এরকম সার্কেল বরাবর ঘুরছে এই দিক বরাবর। এবার যদি আমি এটাকে রোটেট করাই, তাহলে দেখি, আচ্ছা যদি মাইনাস আই করি, যদি কারেন্টটাকে মাইনাস আই করি, প্লাস থেকে মাইনাস আই, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কী চেঞ্জ হবে? ডিরেকশন। যদি এই দিক বরাবর করি, তাহলে আমি এই ডিরেকশনটা ওই দিকে হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এখন ম্যাগনেটিক ফিল্ড এই দিকে, মানে বোর্ডের ভিতরে ঢুকছে,
তারপরে এই পাশ বরাবর ঘুরে বোর্ডের বাইরে বেরিয়ে আসছে এরকম। আর এখানে কি প্লাস আই থেকে মাইনাস আই করেছি, এটা প্লাস আই, এটা মাইনাস আই, প্লাস আই থেকে মাইনাস আই করেছি, ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, উল্টো দিকে ম্যাগনেটিক ফিল্ড হবে এরকম। এবার আমি সেই আগের মতো রোটেশন করবো, এটাকে দেখবো এটা হচ্ছে কি না। এটাকে আমি যা রোটেট করাচ্ছি তাহলে কী হবে, সাপোজ এইটা যা আছে আমি এটাকে এইভাবে রোটেট করাবো, তাহলে কী হবে, তারটা এরকম, ম্যাগনেটিক ফিল্ড এরকম বোর্ডের ভিতরে ঢুকছে, বোর্ডের বাইরে বেরিয়ে যাচ্ছে। এটাকে আরও রোটেট করবো, তাহলে এরকম, তাহলে এখনও সেই সেম স্ট্রাকচার, বোর্ডের ভিতরে ঢুকছে, বোর্ডের বাইরে বেরিয়ে আসছে এরকম। এবার এটাকে একদম নিচের দিকে করে দেবো এরকম, তাহলে কী হবে, যদি এরকম বরাবর হয়, এই তীর চিহ্নটা হয়, এইটাকে ঘোরাচ্ছি, তাহলে তীর চিহ্নটা নিচের দিকে, আর এই ছবিটা কী হবে, এরকমই হবে, কিন্তু এখন এইটা বাইরের দিকে হয়ে যাবে, এটা ভেতর দিকে হয়ে যাবে। বোঝা গেল কি বোঝা গেল না? এই যে ম্যাগনেটিক ফিল্ড এরকম সার্কুলেটিং ঘুরছে, এবার আমি ঘোরাচ্ছি, এটা সার্কুলেটিং, ম্যাগনেটিক ফিল্ড ঘুরছে, এই যে কোন দিক বরাবর, বোর্ডের বাইরে বেরিয়ে আসছে, যে বাইরে বেরিয়ে আসছে, এইদিকে ভেতরে ঢুকছে। আর আগে যখন ছিল তখন কী হচ্ছে, এখানে ভেতরে ঢুকছিল, এই যে ভেতরে ঢুকছে বাইরে বেরোচ্ছে, ভেতরে ঢুকছে এইদিকে বাইরে বেরোচ্ছে। এবার কি এরকম আমি কিছুই চেঞ্জ করিনি, নো ডিরেকশন অফ কারেন্ট, নো কিছু চেঞ্জ, শুধু তারটাকে ঘোরাচ্ছি, সেন্স চেঞ্জ হয়ে গেছে। তার মানে এইটা হয়েছে না, এটার সাথে এটা মিলে গেছে। কারেন্ট আই ছিল, রোটেট করেছি, মাইনাস আই করেছি, দেখতে পাচ্ছি হ্যাঁ প্লাস থেকে মাইনাস আই করেছি, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন পাল্টে গিয়েছে, বোর্ডের বাইরে বেরিয়ে আসছে, বোর্ডের ভিতরে ঢুকছে, দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিক আছে। তার মানে দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড অনলি পসিবল কেস, আর কোনো ডিরেকশন তুমি পাবেই না, ম্যাগনেটিক ফিল্ডে আর কোনো ডিরেকশন পাবে না। এখানে দেখো যদি এই দিক বরাবর ঘোরে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডে যে সেন্সে ঘুরছে, যখন এই দিক বরাবর ঘুরছে ম্যাগনেটিক ফিল্ডের সেন্স পাল্টে গেছে। এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এটা ক্লকওয়াইজ ঘুরছে ম্যাগনেটিক ফিল্ড। এবং প্লাস আই থেকে মাইনাস আই করেছি, যা হচ্ছে কারেন্টের ডিরেকশন যদি প্লাস আই থেকে মাইনাস আই করে, এই যে সেন্স পাল্টে যাবে, এরকমই কেস হবে। রোটেট করালেও দেখতে পাচ্ছি হ্যাঁ রোটেট করালে যেমন এটা দেখতে একটু আলাদা লাগছে, সুতরাং এর সেন্সও পাল্টে গেছে। তো এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের পার্টিকুলার ডিরেকশন। ম্যাগনেটিক ফিল্ডের পার্টিকুলার, এটা বুঝতে হবে, একটু জটিল লাগবে এটা, কারণ এটা সামনে থেকে বোঝালে খুব ভালো হতো, একটু জটিল লাগবে, কিন্তু 2-3 দিন পরে একটু বইটা পড়লে বোঝা যাবে, ঠিক আছে। তো যাই হোক, যারা এটা যতটা বুঝতে পারলো না তাদের জন্য আমি জাস্ট এটুকু বলবো যে আমাদের নেক্সট দিনের জন্য ওয়েট করতে, বা আরেকটু টপিক ওয়েট করার পরে ডিরেকশনটা নিয়ে আলোচনা করতে। এখন শুধু এইটুকু বলবো, যদি কোথাও একটা কারেন্ট ক্যারিং ওয়্যার এরকম থাকে, তাহলে তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড হবে এরকম, এখানে বোর্ডের ভিতর দিকে ঢুকবে মানে ক্রস, আর এখানে বোর্ডের বাইরের দিকে বেরোবে তার মানে ডট। দিস ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। তার মানে তোমার কাছে একটা বোর্ড আছে, এরকম কার্ডবোর্ড আছে, এখানে একটা তার দিয়ে আমি তারে কারেন্ট পাঠাচ্ছি এবং কিছু আলপিন ছেড়ে দিলাম, তাহলে আলপিনগুলো এইভাবে সজ্জিত হয়ে যাবে সবাই ম্যাগনেট বরাবর, কারণ আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড আলপিন এগুলো সারা দেয়, তো এইরকমভাবে তারা সজ্জিত হয়ে যাবে। তো দিস ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড যদি কারেন্ট এই দিক বরাবর হয়। তো দুটো কথা এখানে মনে রাখতে হবে, যদি কারেন্ট হয় আপওয়ার্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে সার্কুলেটিং, আর যদি ম্যাগনেটিক ফিল্ড হয় যদি ম্যাগনেটিক ফিল্ড হয় আপওয়ার্ড, তাহলে বুঝতে হবে এটা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়, তাহলে বুঝতে হবে কারেন্ট ইজ সার্কুলেটিং। এরকম কী বললাম, যদি কারেন্ট হয় আপওয়ার্ড তাহলে ম্যাগনেটিক ফিল্ড সার্কুলেটিং ঘুরবে, আর যদি ম্যাগনেটিক ফিল্ড হয় আপওয়ার্ড তাহলে কারেন্ট হবে সার্কুলেটিং। মানে সার্কুলেটিং কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য, কারেন্ট ক্যারিং ওয়্যারটা যদি নিজেই সার্কুলেটিং হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে আপওয়ার্ড। যাই হোক, তো আমরা ডিটেলসে যাব এখানে। তো এবার আমাদের সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা আমরা স্পেসিফাই করেছি, বই এত সব লেখা নেই। বইয়ে কী লেখা আছে যে এরকম আমাদের আঙুল এরকম, তো আমরা যদি এইভাবে আঙুলগুলোকে আমরা ধরি এরকম, এইটা যদি ম্যাগনেটিক ফিল্ড হয় বি, তাহলে এই যে 4টে আঙুল যেদিক বরাবর ঢুকবে, মানে ছবিটা এরকম হতো, এই দিক বরাবর এরকম আর কি। এটা যদি ম্যাগনেটিক ফিল্ডের দিক হয়, এটা হচ্ছে কারেন্টের দিক, মানে কারেন্ট যদি সার্কুলেটিং হয় ম্যাগনেটিক ফিল্ড আপওয়ার্ড, আর কারেন্ট যদি আপওয়ার্ড হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড সার্কুলেটিং। এই 4টে আঙুল তোমার ডিরেকশন ঠিক করবে। বুড়ো আঙুল যদি ওপর দিকে হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এরকম সার্কুলেটিং, এরকম এই তলে ঘুরবে ম্যাগনেটিক ফিল্ড। এখানে তাই আছে, কারেন্ট আপওয়ার্ড, ম্যাগনেটিক সার্কুলেটিং এরকম। এবার সেই পার্টিকুলার ডিরেকশনটা কি, সেই পার্টিকুলার ডিরেকশনটা হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছি যে ওইটাই ম্যাগনেটিক ফিল্ডের দিক, বোর্ডের ভিতরে ঢুকছে, এবং সেই দিকে যদি একটা চার্জ পার্টিকেলকে আমি ছুড়ে দিই, তাহলে নো ডিফ্লেকশন, ওই দিক বরাবর কোনো ডিফ্লেকশন হবে না। কেন হবে না, তার প্রচুর কারণ আছে,
ঠিক আছে, ম্যাগনেটিক ফিল্ড কারণের উৎপত্তিটা যদি বোঝা যায় স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে, তাহলে খুব ভালো লাগবে। কিন্তু সেটা একটু সময় লাগবে, কারণ সেটা প্রথম দিনই আমি যদি হট করে সব বলে দিই তাহলে সেটা অনেকেরই মাথার উপর দিয়ে চলে যাবে। আগে একটু পড়ুক, বেসিক জিনিসগুলো একটু জানুক সবাই, 2-4টা প্রবলেম করুক, তারপর আমরা ডিটেলসে সব জিনিসগুলো জানবো। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে যদি কোথাও একটা চার্জ থাকে, তার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড থাকে এবং ইলেকট্রিক ফিল্ড হয় রেডিয়ালি আউটওয়ার্ড, এরকম ইলেকট্রিক ফিল্ড। এখানে যদি একটা চার্জ পার্টিকেলকে আমি বসাই, তাহলে তার ওপর যে বল এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। এখন এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের উৎপত্তির জন্য একটা চার্জ দায়ী। এই জায়গায় যদি একটা কারেন্ট ক্যারিং ওয়্যারকে রাখি, তাহলে চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের দিকটা হচ্ছে এইটা, সার্কুলেটিং ম্যাগনেটিক ফিল্ড। মানে সব জায়গায় ম্যাগনেটিক ফিল্ড আছে, যত দূরে যাব তত ম্যাগনেটিক ফিল্ড কমতে থাকবে, কাছে ম্যাগনেটিক ফিল্ড আছে এবং সেটা সার্কুলেটিং। কারণ আমি আবারও বলছি, যদি এটা রোটেট করানো হয় তারটাকে, তাহলে তার যদি একই রকম দেখতে হয়, নিজের অক্ষ বরাবর যদি রোটেট করে এইভাবে, তাহলে একই রকম দেখতে, তাহলে ফিল্ড লাইন্সও একই হতে হবে আফটার রোটেশন। আর যদি আমি তার এই মাঝ বরাবর তাকে এক পা ঘুরে দিই, তাহলে এইটাকে নিয়েই সে ঘুরবে, কারণ তুমি তো কিছু চেঞ্জ করছো না সেই সময়। তো এটা রোটেট করতে করে যদি তুমি 180 ডিগ্রি চেঞ্জ করে দাও, তাহলে কারেন্ট প্লাস আই থেকে মাইনাস হয়ে গেল, তাহলে ম্যাগনেটিক ফিল্ডেরও সেন্স পাল্টে যাবে, মানে ক্লকওয়াইজ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে, বা অ্যান্টি ক্লকওয়াইজ থেকে ক্লকওয়াইজ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে বল কি বললাম, এফ ইজিক্যাল টু কিউ ই। এখানে বল কি, এফ ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি। দেখতে পাচ্ছি এখানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে, ফোর্সও সেদিকে। আর এখানে দেখতে পাচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, ফোর্স সেদিকে নয়, তার ভেলোসিটি কোন দিক বরাবর, মানে তাকে কোন দিক বরাবর ছোড়া হয়েছে সেইটা নির্ভর করবে। ম্যাগনেটিক ফিল্ড আছে, একটা চার্জ পার্টিকেলকে স্থিরভাবে বসিয়ে দিলাম, তাহলে সে কোনো বল অনুভব করবে না। কিন্তু যদি তাকে ভি ভেলোসিটি নিয়ে বোর্ডের ভিতর দিকে ছুড়ে দেওয়া হয়, বা যে কোনো দিকে ছুড়ে দেওয়া হয়, বোর্ডের ভিতর দিকে যে ডিরেকশনটা যদি বলি বি, আর তাকে যদি এই দিক বরাবর ছুড়ে দেওয়া হয়, তাহলে ভি ক্রস বি যদি আমরা করি, এটা ভি, এটা ভেলোসিটি, আর ম্যাগনেটিক ফিল্ড ওই দিকে, ভি ক্রস বি করলে তার উপর ফোর্স এই দিক বরাবর, তাহলে তার ভেলোসিটি এই দিক বরাবর, তার ভেলোসিটি হচ্ছে ওপর দিক বরাবর, ম্যাগনেটিক ফিল্ড এইটা, তাহলে ভি ক্রস বি করো, তাহলে সে তার উপর এই দিক বরাবর ফোর্স, আর এই দিক বরাবর যদি ফোর্স হয়, তাহলে তার ভেলোসিটিকে বেঁকিয়ে দেবে, মানে তার গতিটা এই দিক বরাবর সরে চলে আসবে, মানে সে তারের দিকে অগ্রসর হবে। এইটা হচ্ছে তার উপর বল। ঠিক আছে, আরও আমরা ডিটেলস এর ভেতরে যাবো আমরা। তো সিমেট্রি বোঝা যাচ্ছে, এফ ইজিক্যাল টু কিউ ই আর এফ ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি। এখানে ইলেকট্রিক ফিল্ড যত বাড়বে, ফোর্স তত বাড়বে। এখানে ম্যাগনেটিক ফিল্ড যত বাড়বে, এই জায়গায় ম্যাগনেটিক ফিল্ড যত বাড়বে, তত ফোর্স বাড়বে। ম্যাগনেটিক ফিল্ড বাড়াবে কে? কারেন্ট। যত কারেন্টের মান তুমি বেশি ভোল্টেজ দিয়ে কারেন্ট তৈরি করবে, তত ম্যাগনেটিক ফিল্ড এই জায়গায় বাড়বে। তো ম্যাগনেটিক ফিল্ড যদি বাড়ে, কণার ওপর ফোর্স বাড়বে। এবার যে কণাটা তুমি এই জায়গায় রেখেছো, তার আধান যদি বাড়ে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড বাড়বে। এখানেও আধান বাড়লে ফোর্স বাড়তো, ইলেকট্রিক ফোর্স বাড়তো। কিন্তু সব কিছুই আছে, কিন্তু চার্জ পার্টিকেল রেস্টে আছে, তাহলে সে কোনো বল পাবে না। চার্জ পার্টিকেল যদি ছুটতে শুরু করে, তবেই বল পাবে, এবং তার ছুটন্ত অবস্থায় তার যে বেগ, ভেলোসিটি, সেটা যদি বাড়ে, তত তার উপর বল পারবে। ফিজিক্যাল কিউ ভি। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে সিমেট্রি। দিস ইজ দ্য বেসিক ডেফিনেশন অফ ম্যাগনেটিক ফোর্স। এটাকে বলা হয় ম্যাগনেটিক ফোর্স, এটাকে বলা হয় তড়িৎ ফোর্স এফ ই, এটাকে বলা হয় ম্যাগনেটিক ফোর্স এফ সাফিক্স বি। এখন এর একক কী হবে, তারপর আমরা আর একটু অন্যভাবে এর ব্যাখ্যা দেখব। একক কী হবে, ম্যাগনেটিক ফিল্ডের একক, এটা হচ্ছে কিউ ভি বি সাইন থিটা, এফ ইজিক্যাল টু কিউ ভি বি সাইন থিটা। তাহলে সাইন থিটা তো কোনো রেডিয়ানের কোনো একক নেই, তাহলে বি এর একক কী হবে, ফোর্স বাই কিউ ইন্টু ভি। তাহলে ফোর্স মানে নিউটন, চার্জ মানে কুলম, আর ভেলোসিটি মানে মিটার পার সেকেন্ড। নিউটন সেকেন্ড বাই কুলম মিটার, এটাকে বলা হয় টেসলা। ম্যাগনেটিক ফিল্ডে যে এসআই একক, সেটাকে বলা হয় টেসলা। আর পরের চ্যাপ্টারে আমরা দেখব যে টেসলাকে বলা হয় ওয়েবার পার মিটার স্কোয়ার। ওয়েবারটা কি, মিটার স্কোয়ারটা কি, ওয়েবারটার একটা কিছু একক, সেটা আমরা পরের চ্যাপ্টারে দেখব। তো টেসলা ইকুয়াল টু ওয়েবার পার মিটার স্কোয়ার। আর এ সিজিএস একক যেটা, সেটা হচ্ছে গাউস। সিজিএস সেটা হচ্ছে গাউস একক, মানে সামথিং ডাইন সেকেন্ড পার ইএসইউ কুলম অ্যান্ড সেন্টিমিটার, অল দিস আর কল্ড কী বললাম, গাউস। তো এটাকে জি দিয়ে ডিফাইন করা হয়, ক্যাপিটাল জি। আর গসের সাথে টেসলার একটা সম্পর্ক আছে, যেটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 1 টেসলা, তার মানে 10⁴ গস। সেটা হচ্ছে সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্ক। 1 টেসলা, দ্যাট মিনস 10⁻⁻4 গস। পৃথিবীর সামনে ম্যাগনেটিক ফিল্ড কত, 10⁻⁻5 টেসলা। আর্থের সামনে যে ম্যাগনেটিক ফিল্ড, 10⁻⁻5 টেসলা। সুতরাং টেসলাটা যথেষ্ট বড় ইউনিট। মানে ল্যাবরেটরিতে যে লার্জ সেমিকন্ডাক্টিং ম্যাগনেটস যেগুলো থাকে, তো সেইগুলো জন্যে, মানে সেইগুলো দ্বারা আমরা ল্যাবরেটরিতে 10 থেকে 20 টেসলা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারি। তো সেটা একটা হাই ম্যাগনেটিক ফিল্ড।
কী বললাম 10 থেকে 20 টেসলা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা যায়, তার জন্য লার্জ সেমিকন্ডাক্টিং ম্যাগনেট প্রয়োজন এই জায়গায়। তো এর একক হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের এসআই একক, সেটা হচ্ছে টেসলা। তো আমরা জাস্ট ডিরেকশন নিয়ে একটুখানি একটা অঙ্ক করবো ছোট্ট মতো করে, তারপর আমরা আরও ডিটেলসে যাব। এর সাপোজ একটা প্রশ্ন দিয়েছে তোমাকে, যে বলা হয়েছে যে এ প্রোটন ইজ প্রজেক্টেড উইথ এ স্পিড, একটা প্রোটন এটাকে ভি ইকুয়াল টু 3 × 10⁶, 3 × 10⁶ মিটার পার সেকেন্ড এই বেগে ছোড়া হলো হরাইজেন্টালি ফ্রম ইস্ট টু ওয়েস্ট, একটা প্রোটনকে ছোড়া হলো। দিয়ে বলেছে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, কোথাও একটা ম্যাগনেটিক ফিল্ড সুষম আছে, তার মানে কি ম্যাগনেটিক ফিল্ড সব জায়গায় সমান, সেরকম ম্যাগনেটিক ফিল্ড, তার স্ট্রেংথ কত 2 × 10⁻³ টেসলা এক্সিস্ট ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশন, তার মানে আপওয়ার্ড এই ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে সেটাকে তুমি কে ক্যাপ বলতে পারো, উপর দিকে কে ক্যাপ বলে দিলাম আমি, আপওয়ার্ড ডিরেকশন। দিয়ে বলেছে ফাইন্ড দ্য ফোর্স অন দ্য প্রোটন জাস্ট আফটার ইট ইজ প্রজেক্টেড, ঠিক আছে, আর দেন হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন প্রডিউসড। তাহলে 1 নম্বর প্রশ্ন বলেছে যে ফাইন্ড দ্য ফোর্স অন দ্য প্রোটন, মানে ম্যাগনেটিক ফোর্স অন দ্য প্রোটন, আর 2 নম্বর বলেছে হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ প্রোটন, এই দুটো তোমাকে বের করতে বলেছে এখানে। তাহলে একটা সলিউশন করবো আমরা কীভাবে, যে কোথাও একটা কার্ডবোর্ড আছে এরকম আমরা দেখাচ্ছি এরকম, দিয়ে আমরা বলছি কি যে আমাদের 4টে ডিরেকশন আছে, ইস্ট ওয়েস্ট, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, আর ওপর দিকটা হয় নর্থ, এটা হচ্ছে সাউথ, এরকম ডিরেকশন। তো এই ডিরেকশনে বরাবর কী বলা আছে, ম্যাগনেটিক ফিল্ড যেটা সেটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন, তার মানে ওপর দিকে, এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, কে ক্যাপ বলতে পারি আমি, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের দিক, ওপর দিকে, ঠিক আছে। এটাকে এক্স বলতে পারি, এটা ওয়াই বলতে পারি, এটা জেড বলতে পারি, এটা জেড বলতে পারি, এই যে এটাকে এক্স, এটা ওয়াই, এটাকে জেড, এরকম বলতে পারি আমরা, কারণ আমাদের অ্যান্টিক্লকওয়াইজ সেন্সে বলতে হবে, এটা এক্স ওয়াই জেড, অথবা এটা এক্স ওয়াই এটা জেড, এরকম বলতে পারি আমরা, বেশ এরকম। তো কি করা হয়েছে এখানে বলেছে যে ইস্ট থেকে ওয়েস্টে একটা প্রোটনকে ছোটানো হয়েছে, তাহলে ইস্ট এইটা, ওয়েস্ট এইটা, তাহলে কোন দিক বরাবর ছড়ানো হয়েছে, ইস্ট থেকে ওয়েস্ট, তার মানে তার এই দিক বরাবর তাকে ছড়ানো হয়েছে, এই দিক বরাবর, এটা হচ্ছে তার ভেলোসিটি, ঠিক আছে, এটা তার ভেলোসিটি। এবার কী বলেছে ফাইন্ড দ্য ফোর্স অন দ্য প্রোটন, তাহলে প্রোটনের উপর ফোর্স কত, ম্যাগনেটিক ফোর্স কত, ম্যাগনেটিক ফোর্স হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস ভি, ভি কোন দিকে, এই দিক বরাবর, তার মানে সেটা মাইনাস জে ক্যাপ বলতে পারি, এটাকে বলতে পারি মাইনাস জে ক্যাপ, এদিক বরাবর। তাহলে এই দিক ভেলোসিটি, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে আপওয়ার্ড, তাহলে ভি ক্রস ভি কোন দিকে, ভিতর দিকে, তাই না, রাইট হ্যান্ড স্ক্রু যদি করি আমরা, ভি ক্রস ভি মানে ভেতর দিকে, তার মানে এটা যদি মান বসাই আমি, এটা কিউ, ভি মানে যেটা আমরা বলছি যে ভি অ্যান্ড দেন মাইনাস জে ক্যাপ, আর বি মানে কি বললাম, বি কে ক্যাপ, তাহলে যদি মাইনাস রাখি তাহলে কিউ ভি বি, মাইনাসটা থাকলো জে ক্রস কে, জে ক্রস কে মানে কি, এটা আই জে কে, তাহলে জে ক্রস কে মানে আই, আর মাইনাস আই, এটা আই আমার, এটা এক্স অক্ষ, এই যে এটা আই, তাহলে মাইনাস আই, ঠিকই আছে, মাইনাস আই দেখতে পাচ্ছি ভিতর দিকে, তাহলে ডিরেকশন কোন দিকে, কিউ ভি বি অ্যান্ড দেন আই ক্যাপ, এটা মাইনাস আছে বাইরে, মানে এই যে তার মানে এটা ওটা কোন দিক, নর্থ, ভিতর দিকে, মানে নর্থের দিকে তার ডিফ্লেকশন। আমি ক্লাসটা যখন হয়ে যাবে তখন খাতায় লিখে নিজেরা বুঝে বুঝে করবে, কারণ এটা শুধু আমি করলে তো হবে না, তোমাকে নিজেকে রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাতে হবে, তাই বুঝতে পারবে। তাহলে বোর্ডের ভিতর দিকে মানে নর্থের দিকে সে ডিফ্লেক্ট হয়ে যাবে, তার মানে এইটা যদি ম্যাগনেটিক ফিল্ড হয়, একটা চার্জ পার্টিকেলকে যদি এই দিক বরাবর ছুড়ে দিই, তাহলে ভি ক্রস বি কী হবে, ভি ক্রস বি ভেতর দিকে, তো ভেতর দিকটাই তো নর্থ, তার মানে এইটা যদি তার ভেলোসিটি হয়, তার গতিটা এইরকম করে বেঁকে যাবে ভিতর দিকে। তাহলে সেই ইয়েটা কত, ভেলোসিটিটা কত বের করো, সেই ফোর্সটা কত, ফোর্সটা হচ্ছে কিউ ভি বি অ্যান্ড সাইন থিটা হয়, তো সাইন থিটা এই ছবিতে কী হবে 90 ডিগ্রি, কারণ কে অক্ষের সাথে মাইনাস জে অক্ষ বা আই জে কে এরা পরস্পর 90 ডিগ্রি হয়, তাহলে এখানে হচ্ছে কিউ ভি বি, জাস্ট কিউ ভি বি, কিউ কত, প্রোটনের চার্জ মানে 1.6 × 10⁻−19, ভেলোসিটি কত, ভেলোসিটি হচ্ছে 3 × 10⁻6, ম্যাগনেটিক ফিল্ড কত, 2 × 10⁻³ টেসলা, দিস সব ইকুয়াল টু নিউটন। ক্যালকুলেশন করলে বেরোবে 9.6 × 10⁻16,
9.6 10⁻⁻16 নিউটন। তার মানে এই পরিমাণ বল তার উপর কাজ করবে। কোন দিক বরাবর? নর্থ দিক বরাবর সে তার গতি ডাইভার্ট হয়ে যাবে। আর অ্যাক্সিলারেশন কত? অ্যাক্সিলারেশন হচ্ছে তার ফোর্স বাই ইটস মাস। তাহলে প্রোটনের মাস কত? ফোর্সটা তুমি লেখো 9.6 10⁻⁻16, আর মাস যেটা সেটা হচ্ছে ইলেকট্রনের মাসের 1836 গুণ। তার মানে বা ডাইরেক্ট 1.67 10⁻⁻27 দেন মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি ক্যালকুলেশন করো তো 10⁻11 অলমোস্ট ইকুয়াল টু 10⁻11 মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্ডারে বেরোবে। তাহলে তোমাকে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আগে কী দিত? আগে ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিত, দিয়ে বলতো যে কোনো একটা চার্জ পার্টিকেলের ওপর বল বের করো। কী করে বের করতাম? আগে কিছু একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিল তোমাকে, দিয়ে বলে দিল এটা সাপোজ কিছু একটা E0 আই ক্যাপ এরকম ইলেকট্রিক ফিল্ড, দিয়ে বললো একটা চার্জ পার্টিকেলকে বসিয়ে রাখো কোথাও একটা, তাহলে তার উপর বল কত? তাহলে বল কত? খুব সিম্পল, কিউ ইন্টু ই। এবং ইলেকট্রিক ফিল্ড যেদিকে বলও সেদিকে, সুতরাং এটা আই ক্যাপ, মানে কিউ এর মান বসিয়ে দেবো। একটা প্রোটন কি, সাপোজ এটা প্রোটন কি বসানো হলো, তাহলে কী হতো? 1.6 10⁻⁻19 ইলেকট্রিক ফিল্ড কত? E0, বা সাপোজ তার একটা মান আছে, সাপোজ একটা কী বলবো আমরা 2 নিউটন পার কুলম এরকম। ফোর্স পার চার্জ ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ড, তাহলে 2 নিউটন পার কুলম, তো সাপোজ এটা 2 এরকম, ফোর্স এত নিউটন এরকম। তাহলে এটা ডাইরেক্ট কোন দিক বরাবর? আই ক্যাপ, কারণ ইলেকট্রিক ফিল্ড যেদিকে বলো সেদিকে। এবার এখানে ম্যাগনেটিক ফিল্ডে ক্ষেত্রে সেরকম হবে না। ম্যাগনেটিক ফিল্ডে তোমাকে বললো ওই প্রোটনটাকেই কোনো একটা দিক বরাবর ছুড়ে দিলাম, তাহলে তার ভেলোসিটি জানো। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে সেটা তোমাকে জানতে হবে, প্রশ্নতে দিয়ে দেবে, তাহলে সেটা V×B করে দেবে, তাহলে ডিরেকশন পেয়ে যাবে। এবার যদি এইটাই হতো ইলেকট্রন, এটা যদি ইলেকট্রন হতো, তাহলে এই ফোর্সের মানটা জাস্ট পাল্টে যেত, F = Q V×B না হয়ে F = -E × V×B হতো। এই জন্য আধানের ভেতরেই একটা -E ঢুকে আছে, ঠিক আছে। সুতরাং যদি এটা আই ক্যাপ হতো তাহলে মাইনাসের জন্য মাইনাস আই ক্যাপ হবে, যদি এটা জে ক্যাপ হয় তাহলে মাইনাসের জন্য একটা মাইনাস জে ক্যাপ হবে। সুতরাং ইলেকট্রন যদি হয় তাহলে প্লাসের জন্য যা যা হবে ইলেকট্রনের জন্য তার উল্টো ইফেক্ট হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের সিম্পল একটা অঙ্ক করালাম। এবার যে জিনিসটা বলবো সেটা খুব ভাইটাল জিনিস, খুবই ভাইটাল জিনিস। তার আগে দেখি আমি কিছু কারোর বলার আছে কিনা। বেশ, একটু কঠিন আছে টপিকটা মনে হচ্ছে সবার ক্ষেত্রে, কিন্তু কঠিন লাগবে না। এই টপিকটা দুবার দেখতে হবে, ঠিক আছে, বইটা পড়ে দুবার দেখতে হবে, তাহলে বোঝা যাবে। বলছে রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড, এটা খুবই ভাইটাল টপিক। রিলেশন বিটুইন ই অ্যান্ড বি, অ্যাকচুয়ালি দে আর রিলেটিভ, তারা একে অন্যের সাথে সম্পর্কিত। কিভাবে তারা একে অন্যের সাথে সম্পর্কিত সেটাই আমরা দেখতে যাচ্ছি। সাপোজ একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে তোমার কাছে আই, তাহলে এই নিচে সাপোজ আমি দাঁড়িয়ে আছি এই জায়গায়, বা একটা লোক এই জায়গায় দাঁড়িয়ে আছে এখানে। এই লোকটি রেস্ট অবস্থায় আছে। এই লোকটির সাপেক্ষে কারেন্ট ক্যারিং ওয়্যার, এটা তার ল্যাবরেটরি, একটা লোক ল্যাবের মধ্যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যারকে ধরে রেখেছে, ব্যাটারির সাহায্যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, সবাই তার রেসপেক্টেড রেস্ট, পৃথিবীর মধ্যে সে বসে আছে, ল্যাবরেটরির মধ্যে সে বসে আছে, এরকম কেস। এবার সে কী দেখলো? সে এখানে একটা চার্জ পার্টিকেলকে নিয়ে এলো, এই জায়গায় চার্জ পার্টিকেলকে নিয়ে এলো, দিয়ে দেখতে পেলো এই চার্জ পার্টিকেলটার কোনো ডিফ্লেকশন হচ্ছে না। তাহলে এই লোকটা তার খাতায় কি নোট করবে? ইলেকট্রিক ফিল্ড সেই জায়গায় শূন্য, কারণ চার্জ পার্টিকেল যখন রেস্টে ছিল, মানে সে দেখতে পেলো, তার পর্যবেক্ষণ খাতাতে সে লিখছে যে যখন ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল ইজ 0, যখন চার্জ পার্টিকেলের কোনো ভেলোসিটি নেই তখন তার উপর কোনো ফোর্স নেই, ফোর্স = 0, তার মানে এই জায়গায় কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, এরকম এই জায়গায় কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। এটা সে ফার্স্ট কনক্লুশনে এলো। এবার সেকেন্ড সে কী করবে? সে এই চার্জ পার্টিকেলটাকেই ভি ভেলোসিটি নিয়ে ওপরে ছুটে দিল, চার্জ পার্টিকেলটাকে ভি ভেলোসিটি নিয়ে ওপরে ছুটে গেল। সে কী দেখলো? সে দেখলো যে চার্জ পার্টিকেল এই দিক বরাবর ডিফ্লেক্ট হয়ে গেল। তাহলে সে খাতায় আবার নোট করলো যে যদি তার ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল ইজ নট 0, ইফ ভি ইজ নট ইকুয়াল টু 0, দেন তার উপরে একটা ফোর্স কাজ করছে, একটা ফোর্স। আর সেই ফোর্সটা ইলেকট্রিক ফিল্ড নয়, কারণ চার্জ পার্টিকেল ছোটানোর আগেও এই জায়গায় কারেন্ট ক্যারিং ওয়্যার ছিল, চার্জ পার্টিকেলে ছোটানোর পরেও
সেই জায়গায় কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, সোর্স চেঞ্জ হয়নি, সুতরাং ইলেকট্রিক ফিল্ড স্টিল জিরো। তাহলে সে আবার কনক্লুশন এলো যে সেই জায়গায় ইলেকট্রিক ফিল্ড স্টিল জিরো, বাট তার ওপর ফোর্স কাজ করেছে, এবং সেই ফোর্সটাকে সে বললো যে তাহলে নতুন কোনো ফিল্ড সেই জায়গায় তৈরি হয়েছে, সেই ফোর্স ফিল্ডটাকে সে বললো দিস ইজ ম্যাগনেটিক ফিল্ড, নট ইলেকট্রিক ফিল্ড, দিস ইজ ম্যাগনেটিক ফিল্ড। এই জায়গায় নতুন একটা ফোর্স আছে এবং সেটা ম্যাগনেটিক ফিল্ড, এবং সেই ম্যাগনেটিক ফিল্ড কোন দিক বরাবর সে দেখেছে এরকমভাবে সার্কুলেটিং ম্যাগনেটিক ফিল্ড। তো সার্কুলেটিং ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে ভি ক্রস বি, 3 নম্বর, এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, তার ভেলোসিটির সাথে ম্যাগনেটিক ফিল্ডে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে তার গতির এই ডিরেকশনটা আমরা পাবো। মানে এটা যদি তার ফোর্স, এটা যদি ভি হয়, ম্যাগনেটিক ফিল্ড যদি ভেতর দিকে হয়, ভি ক্রস বি করলে ফোর্স এই দিক বরাবর, তার মানে তার গতি ডাইভার্ট হয়ে যাবে চান্স। এইটা হচ্ছে তার উপর ফোর্স, এটা সে খাতায় নোট করলো। এবার কি করলো, এবার এই যে চার্জ পার্টিকেলটা, এই চার্জ পার্টিকেলটা সাপোজ এখানে ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, এখানে একটা লোক, আর একটা লোক সে লিফটে বসে আছে, এই জায়গায় লিফটে বসে আছে, এবং লিফটের ভেলোসিটিও, লিফটও আপওয়ার্ড ভেলোসিটি নিয়ে মুভ করছে, লিফটের ভেলোসিটিও ভি, ঠিক আছে, লিফটের ভেলোসিটিও ভি। তাহলে সে কি বলবে এখন? 2 নম্বর কেসটা কথা বলছি আমরা, 1 নম্বর কেসটা কথা পরে আসছি। 2 নম্বর কেসটা হচ্ছে কী দেখেছিল, এই লোকটা কী দেখেছিল, চার্জ পার্টিকেল যখন ভি ভেলোসিটি নিয়ে ছুটছে তখন তার গতি এই দিক বরাবর মুভ করেছিল, এবং যে মুভ করাচ্ছে সেটা ইলেকট্রিক ফিল্ড নয়, কারণ এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড জিরো, কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, বিকজ ইট ইজ নিউট্রাল, কারেন্ট ক্যারিং ওয়্যার ইজ নিউট্রাল, কোনো এক্সট্রা চার্জকে দেওয়া হয়নি, চার্জগুলো সব মুভ করছে, ছুটছে। প্রত্যেকটি ভলিউম এলিমেন্ট ইলেকট্রিক্যালি নিউট্রাল, প্রত্যেকটি ভলিউম এলিমেন্ট ইলেকট্রিক্যালি নিউট্রাল, দিস ইজ নিউট্রাল, দিস ইজ নিউট্রাল, ইচ অফ ভলিউম এলিমেন্ট প্লাস মাইনাস ইকুয়াল অ্যান্ড নিউট্রাল, নিট চার্জ ইজ জিরো, চার্জ ডেন্সিটি ইজ জিরো, ঠিক আছে। এবার এই লোকটা যখন ভি, এর যা ভেলোসিটি ভি, এরও তাই ভেলোসিটি লিফটের সাহায্যে এও ভি ভেলোসিটি নিয়ে ওপরে উঠছে, তাহলে এ কী বলবে? এ বলবে ওর রেসপেক্টে চার্জ পার্টিকেল স্থির, এর রেসপেক্টে চার্জ পার্টিকেল স্থির। তাহলে এ খাতায় নোট করলো কি, 1 নম্বর, এ বললো যে কিউ ইজ অ্যাট রেস্ট, তার মানে তার যে ভেলোসিটি সেটা জিরো। সে বললো কেন মনে হবে, কারণ তাদের দুজনের মধ্যে আপেক্ষিক বেগ নেই, মানে আপেক্ষিক বেগ শূন্য। এই চার্জ পার্টিকেলের ভি ভেলোসিটি, লিফটেরও ভি ভেলোসিটি, তাহলে লিফটের রেসপেক্টে যখন সে একে দেখবে তখন তার কী মনে হবে, তার এটাই মনে হবে যে চার্জ পার্টিকেল রেস্টে আছে, কারণ ওরও ভেলোসিটি ভি। আমরা তো জানি যে পাশাপাশি দুটো ট্রেন সমবেগে চললে আমাদের মনে হয় যে দুটো ট্রেনই স্থির আছে, সুতরাং এর একে স্থির মনে হবে। তাহলে সে খাতায় নোট করলো যে কিউ ইজ অ্যাট মুভিং, কিউ ইজ অ্যাট রেস্ট, তার কোনো ভেলোসিটি নেই। বাট এই যে লোকটা দেখেছিল, সে কি দেখেছিল, সে দেখেছিল চার্জ পার্টিকেল ছুটছে, এবং ছুটতে ছুটতে তার গতি এই দিক বরাবর সরে যাচ্ছে, এই দিক বরাবর সরে যাচ্ছে। তাহলে ঘটনাটা কিন্তু হবে, মানে সে কিন্তু সরে যাবে, দিস উইল হ্যাপেন। কারণ আমরা জানি যে ট্রেন, আমি ট্রেনটাকে স্থির দেখছি না ট্রেনটাকে কি দেখছি সেটা আমার ওপর নির্ভর করছে, কিন্তু অ্যাকচুয়ালি লোকগুলো কিন্তু মুভ করছে অন্য একটা জায়গা থেকে। যদি স্থির নির্দেশতন্ত্রের সাপেক্ষে দেখি আমরা, তাহলে দেখবো যে হ্যাঁ ট্রেনের মধ্যে দিয়ে প্রচুর লোক বেরিয়ে যাচ্ছে, মানে এক স্টেশন থেকে আরেক স্টেশন চলে যাচ্ছে। 1 ঘন্টা পরে যখন আমরা দেখলাম দুটো ট্রেন পাশাপাশি যাচ্ছে, সেম বেগ, আমার মনে হচ্ছে আমি জানলার দ্বারা বসে আছি, আর একটা লোকও জানলার দ্বারা বসে আছে, আমাদের মনে হচ্ছে তারা আমরা রেস্ট। কিন্তু 1 ঘন্টা পরে দেখতে আমিও বর্ধমানে নামছি, ও বর্ধমানে নামছে, তাহলে বর্ধমান কী করে গেলাম, নিশ্চয়ই আমরা মুভ করছি, সুতরাং ঘটনাটা ঘটবে, কিন্তু তার রেস্ট মনে হতে পারে। তাহলে ঘটনাটা কী ছিল, ঘটনাটা যেটা রেস্ট থেকে যেটা দেখেছে সেই ঘটনাটাই ঘটবে। রেস্ট থেকে চার্জ পার্টিকেল ছুটছিল, তার গতি মুভ করে গিয়েছে, তার মানে ভেলোসিটি নট ইজ ইকুয়াল টু জিরো, তার উপর ফোর্স কাজ করেছে, এবং সেই ফোর্সটা ইলেকট্রিক ফিল্ড নয়, ম্যাগনেটিক ফিল্ড, এবং সে তারের দিকে অগ্রসর হয়েছে। এটা দেখেছে, কি দেখেছে, তারের দিকে অগ্রসর হচ্ছে, তারের দিকে অগ্রসর হচ্ছে, এইটা। এখন এ কি দেখবে, যে লিফটম্যান সে দেখছে তার কোনো ভেলোসিটি নেই, কিন্তু সে এবার দেখবে যে হ্যাঁ সত্যি করেই তারের দিকে অগ্রসর হচ্ছে, এও অগ্রসর হচ্ছে, কিন্তু এর ব্যাকআপথেও অগ্রসর হচ্ছে না, এ সোজা অগ্রসর হচ্ছে এই দিক বরাবর তারের দিকে। কেন মনে হবে ব্যাকআপথে কেন নয়, কারণ এদের দুজনের ভেলোসিটিতে জিরো, রিলেটিভ ভেলোসিটিতে জিরো, এরও তাই ভেলোসিটি, এরও তাই ভেলোসিটি। তাহলে যদি একজন একটু সরে যায় তাহলে ওর মনে হবে যে আমার থেকে দূরে চলে যাচ্ছে, কারণ আর কোনো বেগ এদের মধ্যে নেই। এইখান থেকে গ্রাউন্ড থেকে যে দেখছে, রেস্ট স্থির অবস্থা থেকে যে দেখছে, সে দেখছিল ব্যাকআপথ, কারণ এই চার্জ পার্টিকেল ছুটছিল, তার রেসপেক্টে ও ছুটছিল, এবং ছুটতে ছুটতে তার মোশনটা এই দিক বরাবর বেঁকে যাচ্ছে, এটা এ দেখছে, কিন্তু ও তো জানে না ও ছুটছে, ও জানছে ও রেস্ট, তাহলে ও রেস্টই ছিল। হঠাৎ করে যদি এর গতি বেঁকে যায় তাহলে ও কী বলবে, আমার থেকে দূরে সরে যাচ্ছে, সুতরাং ও তারের দিকে ডাইরেক্ট অগ্রসর হচ্ছে। তাহলে এই যে তারের দিকে অগ্রসর হচ্ছে, কী হচ্ছে, ডাইরেক্ট একদম সোজা,
সোজা অগ্রসর হচ্ছে, এটা ও দেখবে। আর এ কী দেখবে? এ দেখবে তারের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু ব্যাকা পথে অগ্রসর হচ্ছে এই দিক বরাবর। এইবার একে জিজ্ঞেস করা হলো, গ্রাউন্ডে যে লোকটি বসে আছে তাকে জিজ্ঞেস করা হলো কোন বল চার্জ পার্টিকেলটাকে তারের দিকে ব্যাকা পথে ঠেলে দিল। এ কি অ্যান্সার দেবে? বলবে যে ম্যাগনেটিক ফিল্ড। কেন? কারণ এই জায়গায় কোনো ইলেকট্রিক ফিল্ড নেই, চার্জ ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। এই জায়গায় কোনো এক্সট্রা চার্জ নেই, ইলেকট্রিক্যালি নিউট্রাল। চার্জ যখন, যদি ইলেকট্রিক ফিল্ড হতো তাহলে যখন চার্জ পার্টিকেলটা রেস্টে ছিল তখনও তাকে ঠেলে দিত। যদি রেস্টে থাকতো চার্জ পার্টিকেল তাহলে তখনও তাকে ঠেলে দিত, কারণ ইলেকট্রিক ফিল্ড আমরা জানি যে ছুটন্ত কণা, রেস্ট কণা সবার উপর বল কাজ করে। কিন্তু যখন চার্জ পার্টিকেল রেস্ট ছিল তখন কোনো বলে অনুভব করেনি বা দেখতে পায়নি, এর কোনো গতি পর্যবেক্ষণ করেনি। যখন এ ছুটছে তখনই এর গতিটা ডাইভার্ট হয়ে গেছে। ওই জন্য এ কনক্লুশন এসেছে যে সেই জায়গায় যে ওকে ঠেলছে সেই ইলেকট্রিক ফিল্ড নয়, সেটা ম্যাগনেটিক ফিল্ড, এবং ম্যাগনেটিক ফিল্ড ইজ রেসপন্সিবল ফর দিস ডেভিয়েশন। তাহলে এ বললো কি যে ম্যাগনেটিক ফিল্ড একে ঠেলে দিল এবং সেই জায়গায় কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। এবার লিফটম্যানকে জিজ্ঞেস করা হলো যে তোমার থেকে যে চার্জ পার্টিকেলটা দূরের দিকে চলে গেল, কোন বল একে দূরের দিকে ঠেলে দিল? তাহলে কি বলবে? এ বলবে যেহেতু আমার রেসপেক্টে চার্জ পার্টিকেলের ভেলোসিটি রেস্ট, সুতরাং রেস্ট পার্টিকেলের ওপর ম্যাগনেটিক ফিল্ড কোনো বল দেয় না। কি বলবে? বলবে রেস্ট কণার ওপর বি ম্যাগনেটিক ফিল্ড কোনো বল দেয় না। কারণ আমরা এখান থেকেই দেখেছি যখন রেস্ট ছিল তখন তো কারেন্ট ক্যারিং ওয়্যার ছিল, ম্যাগনেটিক ফিল্ড তো ছিল, কিন্তু রেস্ট অবস্থায় ম্যাগনেটিক ফিল্ড তাকে কিন্তু সরায়নি। তাহলে এর রেসপেক্টে রেস্ট, তাহলে বলবে যে না, কোনো ম্যাগনেটিক ফিল্ড এই জায়গায় নেই। যদি থাকতো, মানে এখানে যদি চার্জ পার্টিকেলের ভেলোসিটি যদি যেহেতু রেস্ট অবস্থায় আছে, সুতরাং তাকে যদি কেউ টেনে দেয় তাহলে সেটা ম্যাগনেটিক ফিল্ড নয়, কারণ ম্যাগনেটিক ফিল্ড রেস্ট কণাকে মুভ করায় না। ম্যাগনেটিক ফিল্ড ছুটন্ত কণার উপর বল প্রয়োগ করে, বিকজ আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি বা কিউ ভিবি। ভি যদি 0 হয় তাহলে ফোর্স 0, ম্যাগনেটিক ফিল্ড থাকলেও ফোর্স 0। সুতরাং এর রেস্ট, দুজনের মধ্যে রেস্ট ভেলোসিটি মানে তাদের মধ্যে যে আপেক্ষিক বেগ হচ্ছে 0, সুতরাং তাকে এর মনে হবে ও রেস্ট। সুতরাং রেস্ট যদি থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ড একে ঠেলতে পারে না। তাহলে কেন সরে গেল? সে বলল দিস ইজ নট ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড নয়, দ্য ডেভিয়েশন ইজ রেসপন্সিবল ফর ইলেকট্রিক ফিল্ড। এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ফিল্ড আছে যে ইলেকট্রিক ফিল্ডটা কোনোভাবে এখানে তৈরি হয়েছে এই কারেন্ট ক্যারিং ওয়্যারের কাছে, দিয়ে সেই ইলেকট্রিক ফিল্ডটাকে টেনে নিয়েছে। তাহলে ঘটনা ঘটছে, দুজন দুরকম ব্যাখ্যা দিল। এখানে একজন ব্যাখ্যা দিচ্ছে, সে বলছে যে এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড নেই, ইলেকট্রিক ফিল্ড ইজ 0। কেন ইলেকট্রিক ফিল্ড 0? কারণ কারেন্ট ক্যারিং ওয়্যারের ইলেকট্রিক্যালি নিউট্রাল, এর সামনে চার্জ পার্টিকেল যখন রেস্ট অবস্থায় ছিল তখন কোনো এর গতি ডাইভার্জেন্স হয়নি, কোনো ডেভিয়েশন হয়নি, সুতরাং জায়গায় ইলেকট্রিক ফিল্ড নেই। যখন ছুটছিল তখনই তার গতি ডাইভার্ট হয়েছে, সুতরাং ইট ইজ ম্যাগনেটিক ফিল্ড, নট ইলেকট্রিক ফিল্ড। এ কি বলবে? আমাদের দুজনের মধ্যে কোনো রেস্ট ভেলোসিটি নেই, আমরা দুজনেই রেস্টে বসে আছি, সুতরাং ও যদি সরে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোনো রেস্ট কণার উপর বল দেয় না, সুতরাং নিশ্চয়ই ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। তাহলে তার ডেভিয়েশনের জন্য দায়ী ইলেকট্রিক ফিল্ড। তাহলে ঘটনাটা ঘটছে সেটা দুভাবে ব্যাখ্যা করছে, একজন বলছে ম্যাগনেটিক ফিল্ড, একজন বলছে ইলেকট্রিক ফিল্ড। তাহলে সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারছি যে ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড এইটা একে অন্যের সাথে রিলেটেড। অ্যান্সার কী হবে সেটা ডিপেন্ড করবে কোন ফ্রেম থেকে তুমি দেখছো বা কোন জায়গা থেকে তুমি দেখছো, কোন ফ্রেম বা নির্দেশতন্ত্র থেকে তুমি দেখছো, কোন ফ্রেম থেকে দেখছো, এইটার ওপর নির্ভর করবে। তুমি যদি ছুটন্ত জায়গার মধ্যে দেখো তাহলে তোমার মনে হতে পারে যে ম্যাগনেটিক ফিল্ড নেই, ইলেকট্রিক ফিল্ড। তুমি যদি রেস্ট থেকে দেখো তাহলে মনে হতে পারে দিস ইজ ইলেকট্রিক ফিল্ড। তো ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড মুদ্রার এপিট আর ওপিট। যেটাই ম্যাগনেটিক ফিল্ড সেটাই কারণ মনে হতে পারে ইলেকট্রিক ফিল্ড, যেটাই ইলেকট্রিক ফিল্ড সেটাই মনে হতে পারে ম্যাগনেটিক ফিল্ড। এবং আরও উঁচু ক্লাস আমরা দেখবো যে ম্যাগনেটিক ফিল্ড আর ইলেকট্রিক ফিল্ড খুব দারুণভাবে মিউচুয়ালি কানেক্টেড, মানে এত সুন্দর রিলেশন আছে এদের মধ্যে। আমি জানি না অনলাইনে কতটা এটা বলতে পারবো, কারণ এটা একটু হায়ার স্টাডি। কারণ গত বছর অফলাইনে বলার পরেও অনেকে আমাকে বলেছিল স্যার এটা বুঝতে পারিনি, লেন্থ কন্ট্রাকশন বুঝতে পারিনি। ওই জন্যে একটু স্টাডি করতে হবে, তারপর আমাদের ডিটেলস বোঝা যাবে, মানে একবারই বোঝা যাবে না সবটা, ঠিক আছে? তো ওই জন্যে যে এই যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, কেউ বলছে ইলেকট্রিক ফিল্ড, কেউ বলছে ম্যাগনেটিক ফিল্ড, দে আর রিলেটেড। তো বেসিক্যালি এটাকে একটা যে কী বলবো, দে আর টু অ্যাসপেক্টস অফ দ্য সেম এন্টিটি হুইচ ই কল্ড দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড।
ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। কারোর মনে হচ্ছে ইলেকট্রিক, কারোর মনে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, বাট কোনটা সেটা অ্যাকচুয়ালি কে কারেক্ট সেটা আমরা বলতে পারবো না। কোন নির্দেশ তন্ত্র থেকে তুমি দেখছো সেই অনুযায়ী অ্যান্সার ভ্যারি করবে, ঠিক আছে। দেখি কারোর কিছু বলার আছে কি না। কমেন্ট খুব কম, বুঝতেই পারছি আজকের টপিক একটু হার্ডার, ওই জন্য একটু কঠিন সবার লাগবে। এবার প্রশ্ন হচ্ছে, এই লোকটাকে যখন বলা হলো যে এখানে ইলেকট্রিক ফিল্ড নেই, সে তো বলে দিল ইলেকট্রিক কারেন্ট ক্যারিং ওয়্যার ইজ নিউট্রাল। ওকে যখন জিজ্ঞেস করা হলো যে কোন বল ঠিলছে, ও বলছে ইলেকট্রিক ফিল্ড ঠিলছে, কিন্তু এখানে কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, সেটা এখনও নিউট্রাল। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো কে? ইলেকট্রিক ফিল্ড তৈরি করা তো কোনো চার্জ। তাহলে যদি আমরা একটু আগে বলেছিলাম যে একটা কারেন্ট ক্যারিং ওয়্যার, এই যে কারেন্ট ক্যারিং ওয়্যার, দিস ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল, এখানে যতগুলো প্লাস আছে ততগুলো মাইনাস আছে, দিস ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। সুতরাং এটা যদি সেই কারেন্ট ক্যারিং ওয়্যারটা হয়, এটা এর মোটা করে দেখায়, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এরকম আছে, প্লাস মাইনাস। গ্রাউন্ডে থাকা লোকটা কি বলেছিল? দিস ইজ ইলেকট্রিক্যাল নিউট্রাল, নিট চার্জ অফ দিস ওয়্যার ইজ জিরো। তার নিট চার্জ ইকুয়াল টু জিরো, এই জায়গার সেটা ক্যাপিটাল কিউ বলছি আমি, ক্যাপিটাল কিউ ইকুয়াল টু জিরো, সুতরাং ইলেকট্রিক ফিল্ড জিরো। চার্জ পার্টিকেলকে তুমি নিয়ে এসো, রেস্টে রাখো, নো ফোর্স, ফোর্স ইকুয়াল টু জিরো। তাহলে সে অ্যান্সার কী বললো? প্রত্যেকটি ছোটো ছোটো এলিমেন্ট ইলেকট্রিক্যালি নিউট্রাল। লিফটম্যান কী বললো? আচ্ছা, এবার কী হলো? চার্জ পার্টিকেলকে ছুটিয়ে দিলাম, সে ডাইভার্ট করলো, তাহলে বললো এখনও সে একই কেস, তাহলে বললো যে ডাইভার্ট করে দিল সে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। লিফটম্যান কী বলবে এবার? লিফটম্যান এটাই বললো যে সে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, এর সাথে সাথেই মুভ করছে ভি ভেলোসিটি নিয়ে, আমাদের দুজনের মধ্যে কোনো নিট ভেলোসিটি নেই, সো রেস্ট, চার্জ পার্টিকেল রেস্টে আছে। তাহলে চার্জ পার্টিকেল আমার থেকে দূরে সরে যাচ্ছে, তারের দিকে সরে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা ম্যাগনেটিক ফিল্ড নয়, কারণ রেস্ট পার্টিকেলের উপর ম্যাগনেটিক ফিল্ড বল দেয় না। তাহলে নিশ্চয়ই এই জায়গায় কিছু একটা চার্জ জমা হয়ে গিয়েছে, এই জায়গার কিছু একটা চার্জ এই জায়গায় জমা হয়েছে। যদি এ বলে যে ইলেকট্রিক ফিল্ড ইজ রেসপন্সিবল, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড ইজ রেসপন্সিবল একে টেনে নেওয়ার জন্য, তাহলে তোমাকে এটা বলতে হবে যে এই যে এইটুকুটুকু জায়গা প্লাস মাইনাস এরকম ছিল, এখন যখন চার্জ পার্টিকেল ছুটছে এবং চার্জ পার্টিকেলের সাথে এও ছুটছে, দুজনেই ছুটছে, তখন ছুটন্ত অবস্থায় এই চার্জ পার্টিকেলের মনে হবে, এ যা দেখবে চার্জ পার্টিকেলের চোখ, যেটা যদি চার্জ পার্টিকেলের নিজের একটা চোখ থাকতো, তাহলে এই লোকটা যা বলবে চার্জ পার্টিকেল নিজে তাই বলবে, ঠিক আছে। দুজনেরই রেস্ট, এর যা ভেলোসিটি এরও তাই ভেলোসিটি। তাহলে এই চার্জ পার্টিকেল কী বলবে? চার্জ পার্টিকেল যদি তারের দিকে চলে যায়, তাহলে সে বলবে এই জায়গায়, এ তো নিজে প্লাস চার্জ ছিল, সে বলবে এই জায়গায় যেন আমার মনে হচ্ছে যে প্লাসগুলো যেন কম কম আছে, মাইনাসগুলো যেন বেশি বেশি জমা হয়েছে এই জায়গায়। নিট ভলিউম এলিমেন্ট জিরো নয়, এ বলেছিল যে নিউট্রাল, নিট চার্জ ইজ জিরো, কিন্তু যখন ওই লিফটম্যান বলবে, সে বলবে যে তারের দিকে অগ্রসর হচ্ছে, বা এই লোকটি চার্জ পার্টিকেল বলবে আমি তারের দিকে চলে যাচ্ছি, তাহলে সে বলবে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে এবং ইলেকট্রিক ফিল্ডের জন্য চার্জ দায়ী, কিউ দায়ী। তাহলে এই জায়গায় এই টোটাল চার্জ ইজ নট ইকুয়াল টু জিরো, সামহাও এই জায়গাটাতে মাইনাস চার্জ জমা হয়েছে এবং আমি প্লাস, তাই মাইনাসের দিকে চলে যাচ্ছি, এটাই মনে হবে। কী বললাম বোঝা গেল? প্লাস চার্জ মাইনাস চার্জের দিকে যায়, কিন্তু প্লাস চার্জকে তো ঠেলে। তাহলে এই কেসের ক্ষেত্রে কী হয়েছিল? টোটাল চার্জ জিরো, মানে এইরকম ছিল, এটা প্লাস ছিল এটা মাইনাস ছিল, এখানে প্লাস চার্জ বসে আছে, তাহলে প্লাস ওকে ওইদিকে ঠিলছে, মাইনাস ওকে টানছে, তার উপর কোনো লব্ধি বল নেই, ওই জন্য সেটা জিরো। কিন্তু যদি সামহাও এখানে দুটো মাইনাস চলে আসে, তাহলে কী হবে? প্লাস ওকে ঠিলবে আর মাইনাস ওকে দুবার টানবে, তাহলে সে একটা লব্ধি বল নিয়ে তারের দিকে চলে আসবে। কিন্তু এই ঘটনাটা ঘটছে কখন? এই ঘটনাটা ঘটছে তখনই যখন চার্জ পার্টিকেল ছুটছে। যখন স্থির ছিল তখন সেটা হয়নি, যখন ছুটছে তখনই এটা হয়েছে। তো এই যে ফেনোমেনা, এই ফেনোমেনাটা ব্যাখ্যা করা যায় একমাত্র স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে, যেটাকে বলা হয় লেংথ কন্ট্রাকশন। তো এর ব্যাখ্যা আমি এখন বলবো না, লেংথ কন্ট্রাকশন দিয়ে ব্যাখ্যা আমি এখন বলবো না, কারণ এটা অনলাইনে বলার খুব চাপ, বিশেষ করে 12-এর স্টুডেন্টদের। অনার্সের স্টুডেন্ট হলে কোনো অসুবিধা ছিল না, যারা রিলেটিভিটি পড়েছে। 12-এর ছেলেদের লেংথ কন্ট্রাকশন বোঝানো অনলাইনে খুবই ডিফিকাল্ট, ওই জন্য আমি এটা বলবো না। তোমরা একটা কাজ করবে, তোমরা ইউটিউবে জাস্ট লেংথ কন্ট্রাকশন সার্চ করবে,
লেংথ কন্ট্রাকশন সার্চ করবে, দিয়ে লেংথ কন্ট্রাকশনের বেসিক কিছু জিনিস একটু দেখে রাখবে, কারণ অনেকেই তো ফিজিক্স অনার্স পড়বে ভবিষ্যতে, তো তাদের কাজে লাগে। ফার্স্ট সেমিস্টারই পড়তে হবে, মানে আজকে তুমি 12, তোমাকে আজকে লেংথ কন্ট্রাকশন পড়তে হলো না, বাট তুমি যখন ফার্স্ট সেম চলে আসবে তখন তোমাকে ইমিডিয়েট লেংথ কন্ট্রাকশন পড়তে হবে। সুতরাং এই একটু ইউটিউবে সার্চ করবে লেংথ কন্ট্রাকশন, সেইটা থেকে একটু বেসিক পড়াশোনা করে আসবে। তারপরে আমি বলবো যে কেন এই জায়গায় লেংথ কন্ট্রাকশন হয়ে কেন মাইনাসগুলো জমা হয়েছে এই জায়গায়, ঠিক আছে? আদারওয়াইজ যদি আমি আজকে বলি তাহলে এর ব্যাখ্যা করা যাবে না, মানে ব্যাখ্যা তুমি বুঝতে পারবে না। আমি বলে দিতে পারবো কিন্তু বোঝা যাবে না। সামনে থাকলে আমি আজকেই বলে দিতাম, কিন্তু আমাদের তো সামনে নেই, ওই জন্যে ডিস্টেন্স ম্যাটার করবে এই জায়গায়। বেশ, কারোর কিছু বক্তব্য আছে কি এখন? কতক্ষণ হলো একটু দেখি। এটা কি বলছে? শঙ্কু বলছে, স্যার ইলেকট্রন মুভ করছে ম্যাগনেটের ভিতর, তাও কেন কারেন্ট নেই? বেশ, কারেন্ট আছে তো, কারেন্ট নেই কেন বলছি? কারেন্ট আছে, ছোটো ছোটো টিনি লুপের কারেন্ট আছে। এটা কি বলছে? স্যার বইয়ে কত পাতা অবধি পড়বো সেটা একটু বলে দিন। এইটা এসি ভার্মা ম্যাগনেটিক ফিল্ডের প্রথম দুটো বা তিনটে পাতা, কারণ এই থিওরিটা ভার্মাজি ছাড়া আর কোনো বইয়ে লেখেননি, মানে ছায়া প্রকাশনীতে তো নেই, এবং বিন্দুমাত্র এইসব কথা বলা নেই। ওই জন্য একমাত্র ওয়ান অ্যান্ড অনলি এসি ভার্মার ম্যাগনেটিক ফিল্ডের প্রথম 2-3টে চ্যাপ্টার একটু, মানে 2-3টে পাতা একটু পড়তে হবে। ভার্মা থেকে পড়াচ্ছি, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা টোটালি আমি ম্যাক্সিমামটাই ভার্মা ফলো করবো, ছায়া প্রকাশনীও ফলো করবো, কিন্তু আর দুটো লেকচারের পরে। আচ্ছা, আর কি বলছে এখানে দেখি। এটা কি বললি, কেন কারেন্ট কেন নেই? কারেন্ট আছে, ছোটো ছোটো টিনি লুপে কারেন্ট আছে। তো টিনি লুপে যদি আমরা অ্যামিটার বসাতে পারি তাহলে কারেন্ট মেজার করতে পারবো, কিন্তু সার্কিট তো কমপ্লিট নেই, একটা ম্যাগনেটের বাইরে আমি তো অ্যামিটার কোথায় বসাবো, তাই না? ছোটো ছোটো যে টিনি লুপ তাতে কারেন্ট আছে, আমরা পড়বো এই চ্যাপ্টারতেই, আরেকটু এগিয়ে গেলেই আমরা ব্যাপারগুলো সবই জেনে যাব। বেশ, কতক্ষণ হলো আমাকে একটু জানাবি। বাড়িতে কী কী পড়বি আমি বলি। ছায়া প্রকাশনীটা যেভাবে শুরু করছে ওটা, সেটা ম্যাগনেটিক ফিল্ডের অ্যাকচুয়ালি শুরু করার নিয়ম নয়। ম্যাগনেটিক ফিল্ডের শুরু ভার্মাজি যেভাবে করেছেন ওইটাই হচ্ছে নিয়ম, ওই জায়গা থেকেই পড়াটা হচ্ছে নিয়ম। ওই জন্যে অন্তত ম্যাগনেটিক ফিল্ডের পিডিএফটা সবাই ডাউনলোড করে নিস ভার্মাজির, মানে এসি ভার্মার। আর যদি কেনা থাকে তাহলে তো খুব ভালো, কারণ ওই দুটো পাতা সব বই, যে আমি বুঝতে পারছি ইংলিশ ভার্সান অনেকের অসুবিধা হচ্ছে বুঝতে, তো সেই জায়গা থেকে সবার যে ওই জায়গাগুলো পড়তেই হবে সেটা বলছি না আমি, যে সব জায়গাটা পড়তে হবে, কিন্তু ইন্ট্রোডাকশানগুলো কিন্তু পড়তে হবে। ইন্ট্রোডাকশানগুলো তো অনেক কিছু লেখা থাকে, তো সেইগুলো আমাদের ম্যাক্সিমাম বইতে অ্যাভয়েড করা থাকে, সেগুলো পড়তে হবে। 1 ঘন্টা 15 মিনিট। আচ্ছা, তাহলে কি আজকে থাকবে? বাড়িতে কতটুকু পড়বি? আমরা আজকে কিছুই পড়ানি, আজকে জাস্ট আমরা ফিজিক্যাল কনসেপচুয়াল জিনিসগুলো পড়ছিলাম। এবং যদি বাড়িতে লেংথ কন্ট্রাকশন সম্বন্ধে বাকিদের একটু পড়া থাকে, মানে একটু যদি বাড়িতে পড়াশোনা করে আসিস, বা আমি যতটা পড়ালাম, আর ডিরেকশন নিয়ে যেটা আমি প্রথমে বললাম যেটা খুব ভাইটাল, সেটা অনেকের হয়তো বোঝা যাবে না, ওই জন্য আমি ভিডিওটা বারবার দেখে অন্তত 2-3বার ভিডিওটা দেখতে হবে, কারণ সেটাও কিন্তু ভার্মাতেও নেই। যে ডিরেকশনের কথা আমি বললাম, যে ম্যাগনেটিক ফিল্ডে কেন এই ডিরেকশন, তো ওই যে বললাম যে কজ ঘোরানোর পরে সেটা যদি একই রকম দেখতে হয়, ইফেক্টও একই রকম দেখতে হবে, তো সেটা প্লাস আই থেকে মাইনাস আই করে দেওয়ার ফলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কী কী হতে পারে, কী কী ডিরেকশন তুমি নিজে স্পেসিফাই করো। যে কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড এইদিকে 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 নিজের মতো করে ডিরেকশন ধরো, দিয়ে ওয়্যারটাকে রোটেট করাও, আর ওয়্যারটাকে এইভাবে রোটেট করাও, দিয়ে দেখো যে তুমি কি চেঞ্জ করলে আর ফিল্ড লাইন্স কী চেঞ্জ হলো, দুটোর মধ্যে সিমেট্রি খুঁজে বার করো। যদি খুঁজে বার করতে পারো তাহলে জানবে যে হ্যাঁ ডিরেকশন সম্বন্ধে তোমার মাথায় আইডিয়া এসেছে, আদারওয়াইজ কিন্তু কোনো আইডিয়া থাকবে না, ঠিক আছে? বেশ, তো এইটা সবাই বেসিক পড়বে। আর যাদের ভার্মার বইটা যাদের নেই, এসি ভার্মা যাদের নেই, তাদের জন্য বলবো ছায়া প্রকাশনীর তোমরা পড়বে 337 পাতা। সেই জায়গায় প্রথমেই চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার ওপর ক্রিয়াশীল বল। চৌম্বক ক্ষেত্রে আমরা এখন বায়োসাভার পড়াবো না, বায়োসাভার দেরি আছে এখন আসতে। চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার ওপর ক্রিয়াশীল বল, যেটা 337 পাতা থেকে শুরু হচ্ছে, এ ফিজিক্যালটি কিউ ভি ক্রস ভি, এই জায়গাটা পড়বে সবাই ডিটেলসে, একদম নিখুঁতভাবে একটা একটা করে লাইন ডিটেলসে পড়বে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দিয়ে অনেক কথা বলা আছে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম দিয়ে অনেক কথা বলা আছে, তো বামহস্ত নিয়মটাও দেখবে, কিন্তু বামহস্ত নিয়মের ছাড়াও রাইট হ্যান্ড স্ক্রু ঘোরাতে শিখতে হবে, ভি ক্রস বি শিখতে হবে। আগের দিন আমি শিখেছি কিছু জনকে সামনাসামনি, জিজ্ঞেসও করেছি, তো আশা করি সেটা সমস্যা হবে না, বি ক্রস বি।
এটা কি বলছে দেখি, কিন্তু স্যার আপনি তো বললেন যে টিনি পার্টে ইকুয়ালি পজিটিভ নেগেটিভ চার্জ আছে, ওটা কারেন্ট ক্যারিং ওয়্যার, তাহলে সেখানে কারেন্ট কী করে থাকবে? এটা কি বলছি, কারেন্ট তো ফ্লো করানো হচ্ছে। এইটাতে যেটা, এটা একটা তার, এটা একটা ব্যাটারি, এটাতে কারেন্ট যাচ্ছে এই দিক বরাবর। এই যে কারেন্টের ফ্লো হচ্ছে, তার মানে এই নয় যে কোথাও চার্জ একটু বেশি বেশি জমা হয়েছে। এটা একটা মেটাল, এই যে তার, এটা হচ্ছে একটা মেটাল, ঠিক আছে? তো চার্জের ফ্লো হচ্ছে, তার মানে কোথাও অ্যাকুমুলেশন অফ চার্জ নেই। প্রোটনগুলো কী হচ্ছে, এটা যদি আমরা জুম করি দেখি, এই জায়গাটা যদি এটা জুম করি তাহলে কী পাবো? আইডিয়াল যদি মেটাল হয় তাহলে প্রোটনগুলো রেস্ট, মাইনাসগুলো ছুটছে। তো একটা মাইনাস যখন এখান থেকে এখানে, আর একটা মাইনাস এই জায়গাটা পূর্ণ করবে, একটা মাইনাস যখন এখান থেকে এখানে, আর একটা মাইনাস এই জায়গাটা পূর্ণ করবে। তো তুমি যদি অন দ্য অ্যাভারেজ দেখো, তাহলে যদি দুটো প্লাস থাকে তাহলে দুটো মাইনাস থাকবে। এটা কি বলা হয় ইলেকট্রিক্যালি নিউট্রাল। এক্সট্রা কোনো চার্জ তুমি দিচ্ছ না, সেই ইলেকট্রনগুলোকে জাস্ট মুভ করছো। এবং যদি হঠাৎ করে তুমি সুইচ অফ করে দাও, তাহলে কী হবে? তাহলে ইলেকট্রিক ফিল্ড ভেতরে শূন্য। আমরা জানি মেটালের ভেতরে ইলেকট্রিক ফিল্ড শূন্য হয়। আর যদি কোথাও চার্জ জমা থাকে এই জায়গায়, তাহলে কি ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে? তাহলে তো ইলেকট্রিক ফিল্ড শূন্য হবে না। আমরা জানি যে চার্জগুলো এমনভাবে ডিস্ট্রিবিউশন হয়ে থাকবে যাতে করে ইলেকট্রিক ফিল্ড শূন্য হয়। আর যদি ইলেকট্রিক ফিল্ড ভেতরে শূন্য হয়, তাহলে ইচ অফ ভলিউম এলিমেন্টকে নিউট্রাল হতে হবে। গাউসের সূত্র ই ডট ডিএস সমান কিউ এনক্লোজ বাই এপসাইলন 0। তাহলে যদি ইলেকট্রিক ফিল্ড ভেতরে শূন্য হয়, তাহলে কিউ এনক্লোজ ইকুয়াল টু 0 হতে হবে। এটা তো স্ট্যাটিক কন্ডিশন। তাহলে 0 হতে হবে ইনস্ট্যান্ট, মাইক্রো সেকেন্ডের মধ্যে। যেই তুমি সুইচ অফ করছো, সঙ্গে সঙ্গে এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড শূন্য, সুতরাং সেই জায়গায় চার্জ এনক্লোজ 0। এবার যদি সুইচ অন করে দাও, তাহলে কী হবে? চার্জগুলো ফ্লো করবে, কিন্তু যখনই একটা চার্জ সরে গেল, আর একটা চার্জ সেই জায়গায় দখল করলো। সুতরাং এক্সট্রা কোনো চার্জ তুমি দিচ্ছ না, জাস্ট ছুটছে, সেগুলো র্যান্ডামলি মুভ করছে, মানে ইউনিডিরেকশনাল তারা মুভ করছে। সো দিস ইজ স্টিল ইলেকট্রিক্যালি নিউট্রাল। তো একটা কারেন্ট ক্যারিং ওয়্যার আছে, সুতরাং ইলেকট্রিক ফিল্ড হিসেবে নিউট্রাল একটা ওয়্যার আছে, তার চারপাশে ইলেকট্রিক ফিল্ড 0, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আছে। ম্যাগনেটিক ফিল্ড আবার অনুভব করছে কে? রেস্ট পার্টিকেল অনুভব করতে পারছে না। এই জায়গায় যে ম্যাগনেটিক ফিল্ড আছে, সে সেটা অনুভব করতে পারছে না। যেমন কি বললাম, একটা চার্জ পার্টিকেল এই জায়গায় আছে, একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে, এই জায়গায় ইলেকট্রিক ফিল্ড আছে, একটা তুমি নিউট্রনকে এই জায়গায় বসিয়ে দিলে, তাহলে সে কি ইলেকট্রিক ফিল্ড অনুভব করতে পারবে না, কারণ নিউট্রনের কোনো আধান নেই, তাই সে ইলেকট্রিক ফিল্ড অনুভব করতে পারবে না। সেই রকম একটা আধানযুক্ত কণাকে কারেন্ট ক্যারিং ওয়্যারের পাশে রেখেছি, তাহলে সে ম্যাগনেটিক ফিল্ড অনুভব করতে পারবে না। তার চার্জ আছে, কিন্তু তার ভেলোসিটি নেই। ভেলোসিটি না থাকলে ম্যাগনেটিক ফিল্ড অনুভব করতে পারবে না। আর ভেলোসিটি যখনই থাকবে, তখনই এইটা তার ইলেকট্রিক্যালি নিউট্রাল মনে হবে না। তার মনে হবে কোনোভাবে যেন মাইনাস চার্জগুলো জমা হয়ে গিয়েছে, বা প্লাস চার্জগুলো জমা হয়ে গিয়েছে কাছাকাছি। এই জায়গায় মনে হবে যে হয়তো 3টে প্লাস, 3টে মাইনাস, 2টো প্লাস, এক্সট্রা মাইনাস আছে, তাই এক্সট্রা মাইনাস একটা প্লাসকে টেনে নিচ্ছে। এটা তখনই মনে হবে যদি তার ভেলোসিটি থাকে, যেটা হচ্ছে ভি ভেলোসিটি নিয়ে ছোটে। ঠিক আছে? তো সেই জায়গাটাই একটু জটিল, সেই জায়গাটাই একটু অনলাইনে বোঝানোর চাপ আছে। তো তোমরা বাড়িতে এটা পড়বে, তারপরে একদম দরকার হলে আমি শেষের দিকে বলবো লেংথ কন্ট্রাকশনের কথা। প্রথম দিকে বললে আমি চ্যাপ্টারটাকে হার্ড করে দেবো না, মানে কঠিন করে দেবো না, কারণ অনেকেরই জায়গাগুলো বুঝতে অসুবিধা থাকে। যাই হোক, তো আমি আবারও বলছি, আজকের ডিরেকশনটা নিয়ে খুব ভাববে, ডিরেকশনটা বয়ে নেই সেটা ভাববে। আপাতত আজকে আমাদের এইটুকুই থাক, আজকে বেশি বলবো না আমি, কারণ প্রচুর পড়াশোনা বাকি আছে তোমাদের, সেইগুলো করবে। তারপরে স্পিড বেড়ে গেলে, যখন আমরা বেসিক জিনিসগুলো জেনে যাব, তখন আমাদের গতি বাড়বে। এটা কি বলছে স্যার, অনেক কোশ্চেন আছে, সেগুলো লিখে আপনাকে গ্রুপে দিতে হবে। একদম যা যা কোশ্চেন আছে সব গ্রুপে দিয়ে দিবি, অসুবিধা নেই। এখানেও দিতে পারিস কমেন্ট করে, তাতে সবাই একটু দেখতে পাবে, বা অবশ্য গ্রুপেও সবাই আছে, অসুবিধা নেই। বেশ, ঠিক আছে, তাহলে আজকে এইটুকু থাক। এই জায়গাটা পড়বে ম্যাগনেটিক ফিল্ড, এসি ভার্মা, এখান থেকে প্রথম দুটো কথা এইটা। আর যে কথাটা বললাম, রিলেশন বিটুইন ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, লিফটম্যান যেটা বললাম, সেই জায়গাটা ভার্মা থেকে পড়বে। এই জায়গাটা আমি জাস্ট একটুখানি পড়িয়েছি, এই দুটো পাতা জাস্ট পড়িয়েছি। এই দুটো পাতা পড়িয়ে নেক্সট দিন আমরা ডিটেলসে যাব। তো সেই কটা পড়ে তারপরে আমি আরও অন্যান্য থেকে ফলো করব। ঠিক আছে, আজকে থাক এটুকু।